রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শিল্প আড্ডা এবং দ্য লিটারাটি। আপনারা যে নামেই ডাকেন, দ্য লিটারাটি অথবা শিল্প আড্ডা। এই লিটারাটির মধ্যেও শিল্প আড্ডা লুকিয়ে আছে। তো শিল্প আড্ডা বলতেই দর্শক শ্রোতা এবং যারা বক্তা আলোচক তাদের এই শিল্প আড্ডা নামটা প্রিয় হয়ে জনপ্রিয় হয়ে ওঠায় আমরা এটাকে আবার গ্রহণ করছি। তো যাই হোক, আমরা যেহেতু আজকে মঙ্গলবার, আমাদের অভ্যেস হয়ে গেছে এই মঙ্গলবারে আড্ডায় জুটে পুটে কোনো বিশেষ বিষয়ে কথা বলার। এখন আর না বললে ভালো লাগে না, তাই যথারীতি আশা করি আপনাদের কেউ কেউ হয়তো অপেক্ষা করেন। যদিও জ্ঞানের বিষয়ে আলোচনা হয়, এই বিষয়ে মানুষ কুত্তা দৌড়াদৌড়ি যেমনটা পছন্দ করে, শিয়ালের পারাপারি, তারপর শিয়াল কুকুরের মারামারি, এগুলো যেমন, অথবা লাফিয়ে ড্রেনে পড়ে যাওয়া, পুকুরে পড়ে যাওয়া, অথবা কাদার মধ্যে হঠাৎ পিছলা খেয়ে পড়ে যাওয়া, এগুলোকে যত ভালো লাগে, এই জ্ঞানের আলোচনা ততটা ভালো লাগে না। এর পেছনে কারণ আছে যে এর জ্ঞানের আলোচনা সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর জ্ঞানীদের সংখ্যা চিরকালই সমান, কম, চিরকালই জ্ঞানীদের সংখ্যা চিরকালই কম। যার জন্য আমরা আজও সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, তারপর হেগেল, তারপর উইলিয়াম শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, তারপর জর্জ বার্নার্ড শ, আলফ্রেড টেনিসন, ব্রাউনিং, তারপরে বার্ট্রান্ড রাসেল, ভলতেয়ার, হুগো, তারপর এরকম দান্তে, ভার্জিল, হোমার, সফোক্লিস, এদেরকে আমাদের এরা কিন্তু মরে না, এরা চিরকাল বেঁচে থাকে। এই যেমন রবীন্দ্রনাথকে মনে হয় যে নিরালা মরে গেলেই দেখা হতে পারে, হয়তো পাবলিক লাইব্রেরিতে বসে আছে, বা নজরুলকে বোধ হয় যে গণগ্রন্থাগারে ওখানে গেলে পাওয়া যাবে, অথবা এদের যাদের নাম বললাম এরকম আরো অনেকেই আছেন, এরা মরে না। এরা, উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন যে a man can be immortal in two ways, through his writings and second through his posterity. Posterity হলো উত্তরাধিকারী, মানে সন্তান সন্ততি। আর একটা হলো লেখালেখি। এই লেখা মানুষকে অমর করে রাখে, অর্থাৎ কাজও, এই লেখাকে শুধু লেখা না বলে আমরা এটাকে কাজ বলতে পারি। যারা পৃথিবীতে অবদান রেখেছেন নানান ভাবে, সেই অবদান তাদেরকে বাঁচিয়ে রাখে। কাজের মধ্য দিয়ে মানুষ অমর হয়ে থাকে। মানুষের মৃত্যু, দৈহিকভাবে যে মৃত্যু, বায়োলজিক্যাল ডেথ, সেটা যথাসময়ই হবে, কিন্তু সে অমর হয়ে থাকে তার কাজের মধ্য দিয়ে। কাজই তাকে স্মরণ করিয়ে দেয়। তাই এই যে আমাদের বাংলা সাহিত্যের, যে সাহিত্য নিয়ে আমরা গর্ব করি, আমাদের গর্বের বিষয়, আমরা অবশ্যই বাঙালি হিসেবে আমরা আমাদের ভাষা নিয়ে, আমাদের সাহিত্য নিয়ে, আমাদের যা কিছু আছে, আমাদের লোক যারাই আছে, তাদের জ্ঞান বুদ্ধি যাই থাকুক, এ নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি। তো আমাদের একেবারে নিজস্ব যে বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের লেখক যারা, এরা আমাদের নিজস্ব। এদেরকে আমরা অবশ্যই, আমাদের লেখক যারা, আমাদের সাহিত্যে যারা লিখে গেছেন, অবদান রেখে গেছেন, তাদেরকে তাদের অবদান স্বীকার করে তাদেরকে স্মরণ করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, এগুলো আমাদের পবিত্র দায়িত্ব। ইয়ার আজকে যে আলোচ্য বিষয়, সেটা হলো কবি মাইকেল মধুসূদন দত্তের সেই প্রসিদ্ধ মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য। এই মহাকাব্য যিনি লেখেন তিনি মহাকবি। এই মহাকাব্য সবাই লেখেননি। যেমন আমাদের বাংলা সাহিত্যের প্রধানতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি মহাকাব্য লেখেননি, ওর কথা আর কেউই লেখেননি। তো কায়কবাদ, মহাশ্মশান লিখেছেন, কিন্তু ওটা ইনকমপ্লিট। কিন্তু সার্থক
লিখিত মহাকাব্য হলো, মানে 16 কলাপূর্ণ একটা মহাকাব্য হলো এই মেঘনাদ বধ। মেঘনাদ বধ যে আমাদের মহাকাব্য, এটা শুধু আমাদের যে বাংলা সাহিত্যের সম্পদ তা নয়, বাংলা সাহিত্যের অমর সৃষ্টি, বাংলা সাহিত্যে অমর একটা অবদান। এবং এই মেঘনাদ বধ যে বিশ্ব সাহিত্যের একটা অন্যতম সম্পদ, বিশ্ব সাহিত্যেরও। দ্যাট মিনস মেঘনাদ বধ, দ্য স্লেইং অফ মেঘনাদ is the most important writing in our Bengali literature, written by Michael Madhusudan Datta, and this is the only significant and successful epic in our literature, Bengali literature, and it is also the masterpiece of Michael Madhusudan Datta, and one of the best and remarkable, renowned and famous works of world literature. So whatever you do is a part of world literature. Whatever you do as a writer is automatically added to world literature. And Meghanad Bodh is a great epic. It is when Michael Madhusudan Datta wrote this great epic, he followed the structure, English structure. And you know, Michael Madhusudan Datta was obsessed with European literature, also Indian literature, and he wanted to become a great writer in the world, and he wanted to emulate the English writers, English poets, and so he began writing in English. And with The Captive Lady is his first English writing, and then later, being advised by Drinkwater Bethune, he wrote Meghnad Bodh. And then, you know, this great epic is based on Ramayana. You know, great epic, another great epic is written in Sanskrit, Ramayana. Yes, written by Valmiki, isn't it? দস্যু রত্নাকর বাংলা। তো সেই দস্যু রত্নাকর উনি দস্যু এক সময় ডাকাতি করতেন, হ্যাঁ ডাকাতি করতেন। সেই আমরা বাল্মীকির কবিত্ব লাভ আমরা জানি যে উনি ডাকাতি করতেন। একদিন বনের ধারে ডাকাতি করতে করতে এক পর্যায়ে নারদ মুনি এবং ব্রহ্মা তাদেরকে পর্যন্ত আক্রমণ করে বসে এই দস্যু রত্নাকর। তাদের অ্যাটাক করলে তারা বললেন যে আচ্ছা তুমি কি করো? আমি ডাকাতি করি। তা ডাকাতি করো কিসের জন্য? ডাকাতি করে আমি আমার সংসার চালাই, নিজে চলি, এটা আমার পেশা। তুমি যে ডাকাতি করো তো পাপ, এ তো খারাপ কাজ। হ্যাঁ, ওই যে খারাপ কাজ, তাই কি হয়েছে? এটা পাপ কাজ করলে তো এটা তোমার, এটা তো উচিত না। তোমার কি করো, তোমার তো উচিত নেই কাজ করা, উচিত না, আমি তো করি, এটা আমার ভালো লাগে। এই যে ভালো লাগে, তোমাকে তো মরতে হবে। তারপরে ঈশ্বরের কাছে তো এটা হিসাব দিতে হবে, তুমি ভালো কাজ করো না খারাপ কাজ করো। তো বলছে যে হিসাব যারা খায় তারা দিবে, তারা খায়, আমি কাদেরকে খাওয়াও? তুমি এই দস্যুগিরি করে কাকে খাওয়াও? আমি খাওয়াই আমার বাপ মা, ভাই ব্রাদার, আমার যে পরিবারের লোকজন আছে তাদেরকে খাওয়াই। তাদেরকে খাওয়াও, তেলি করো। তুমি তাদের জিজ্ঞেস করো, তো বাড়ি যাও, বাড়ি গিয়ে জিজ্ঞেস করো যে তোমার যে তুমি যে পাপ কাজ করো, এই পাপ কাজের ভাগ তারা ভাগ নিবে কিনা। তো যথারীতি সে ইয়েতে যায়, বাড়ি গিয়ে তার বাপ মা আরো যারা তার সংসারের, তার পরিবারের যারা আছে তাদেরকে এসে জিজ্ঞেস করে যে তারা তার পাপের ভাগ নিবে কিনা। তারা কেউই স্বীকার করে না। তারা বলে যে না, আমরা তুমি কামাই করে খাওয়াইবে, সেটাই শেষ কথা, তোমার এক পাপের ভাগ আমরা নেব না। তাই নাকি? হ্যাঁ। আবার ফিরে এলে এর কাছে সেই নারদ মুনি, ব্রহ্মা এরা অপেক্ষা করছে।
তাদের কাছে এসে বললো যে কি মন খারাপ করে চলে আসছে। আমি বললাম যে তোমার কি প্রশ্ন করলে তার উত্তর কি পেলে? যে না, তারা আমার পাপের ভাগ দিবে না। তাহলে তুমি কেন এই তোমার পাপের হিসাব তোমার একা দিতে হবে, তাহলে তুমি কেন তাদেরকে এরকম অন্যায় করে স্যার বসে কেন বসে আপনি বসে তো আপনি কেন তাইলে তুমি তাদেরকে খাওয়াও পড়াও? বলে তাইলে আমি আর খাওয়াবো না, পড়াবো না। তো এই ভাবতে ভাবতে তো সে ওখান থেকে বনের মধ্যে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কৃষ্ণ পাখি, কে বা কারা এই কৃষ্ণ পাখিকে করে, আঘাত করে, শিকার করে। তো তার সামনে এসে একটা পাখি, কৃষ্ণ পাখি, এটা পড়ে যায়। পড়ে গেলে আর একটা পাখি উঠতে থাকে, ওর জন্য খারাপ লাগে। তো এই দেওয়ার পর মনের মধ্যে একটা মায়া সৃষ্টি হয় এই দুষ্টু রত্নাকরের। তো তখনই তার মনের মধ্যে একটা আবেগের তৈরি হয় এবং কবিত্বে তার মুখ দিয়ে কিছু কাব্যের আছে, ছড়া কবিতা বেরিয়ে আসে। আসলে ওই সময় নারদ মুনি বলে, হ্যাঁ, তুমি এই যে তোমার মধ্যে যে একটা আসছে, ভাব আসছে, তুমি এটাকে কাজে লাগাও। কি কাজে লাগাবো? যে তুমি কবিতা লেখো। তো কি বিষয়ে লিখবো? তুমি এর বিষয়ে লেখো, এই রামকে নিয়ে লেখো। আমি রামকে নিয়ে লিখবো, এটা কি হবে? আমি এইটা কি হবে? এটা ভুল হবে না? এই সেই আমি কি লিখলে হবে? হ্যাঁ, তুমি যা রচিলে তাই সত্য। হ্যাঁ, লিখতে থাকো। তার যে সেই কবিতা, সে তারপরে রামকে নিয়ে লিখতে শুরু করলো। আর এক পর্যায়ে সে রামায়ণ লিখে ফেললো। আচ্ছা, এটা বিশাল ব্যাপার স্যাপার। আর এই যে বাল্মীকি নামটা হলো, যে সে এতই গভীর চিন্তা মগ্ন ছিলেন ইয়ার ব্যাপারে, এই লেখালেখির ব্যাপারে, এক পর্যায়ে উলু পোকায় যে তার উপর ডিবি বানিয়ে ফেলেছে, তার চারপাশে উলু পোকা ডিবি বানিয়ে ফেলেছে। হ্যাঁ, ডিবি বানিয়ে ফেললে ওইটাই হলো বাল্মীকি। হ্যাঁ, উলু পোকার ডিবি, এটাই তার নাম হয়ে গেল বাল্মীকি। ঠিক আছে? আচ্ছা, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে গেলেন। তো এই যে সেই রামায়ণ অনুসরণ করে তারপর কৃত্তিবাস ওঝা, তারও যে লেখা, রামকে নিয়ে লেখা, এগুলোকে অনুসরণ করে এই গল্পের অনুসারে তিনি এই মেঘনাদ বধ কাব্য রচনা করেন। কিন্তু ওইখানে যেমনটা আছে, এখানে তিনি দেখিয়েছেন ভিন্নভাবে। স্যার এখানে বসে, ডক্টর আলী রেজা এখানে বসে। তো তারা এরপর তো যথারীতি উনি ওখানে এই তার যে মহাকাব্য, এখানে যেমন রামায়ণে আছে হলো ভিলেন রাবণ, আর রাম যথারীতি নায়ক, অর্থাৎ পজিটিভ ক্যারেক্টার। তারা এটা খুব স্বাভাবিকভাবে তাই। কিন্তু ইনি উল্টা করে দেখালেন এই মেঘনাদ বধে। তিনি এখানে বিশেষভাবে মাইকেল মধুসূদন দত্ত সহানুভূতিশীল এই রাবণের প্রতি, মেঘনাদের প্রতি, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন যে এটা একটা, যে রাবণ ছিলেন লঙ্কা রাজা, রাক্ষস রাজা রাবণ, যার 10টা মাথা, 20টা হাত, তার 2জন স্ত্রী, তাদের ছেলে যেমন মেঘনাদ, আর একজন হলো বীরবাহু। তিনি যে এই ইংরেজি এপিক বা মহাকাব্যের অনুসরণে এটা লেখেন। তো তিনি আবার ওই যে যেমন ওরা ইংরেজরা যেমন মহাকাব্য লিখেছেন, সেখানে যেমন কান্টো, আবার প্যারাডাইস লস্ট হলো বুক, হ্যাঁ, মানে এগুলোর, আর উনি স্বর্গ নাম দিয়েছেন। এই যে 9টা স্বর্গে বিভক্ত এই মেঘনাদ বধ, 9টা স্বর্গ যথারীতি। আর প্যারাডাইস লস্ট হলো বুক, এই স্বর্গকে তিনি বুক দিয়েছেন। আবার কেউ কেউ কান্টো, তাই না? এই যে মেঘনাদ বধ, এটা শুরু হয়
ইয়ার যে ছেলে, আরেক ছেলে রাবণের, যে রাক্ষস রাজ রাবণের ছেলে বীরবাহুর মৃত্যুতে শুরু হয়, এবং যে মেঘনাদের যে স্ত্রীর যে সহমরণ, এ দিয়ে এটা শেষ হয়। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই মহাকাব্যিক যজ্ঞ নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা কেমনটা আলোচনা করি, এটা একটা অত্যন্ত দুরূহ কাজ। মাইকেল মধুসূদনের এই মহাকাব্য নিয়ে যে দুঃসাহস আমরা দেখাচ্ছি আজকে, যে আলোচনা করতে যাচ্ছি, এখানে প্রখ্যাত আলোচক, আমাদের যে নিজস্ব আলোচক আছেন যথারীতি প্রফেসর গভীরনাথ দত্ত, আছেন ডক্টর আলী রেজা, খারাপ দেখাচ্ছে না, তারপরে আছেন রুবেল আহমেদ, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, আছেন আব্দুর রহিম, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, আরো আলোচকরা আসছেন, তারা পরবর্তীতে আমাদের সাথে যোগদান করবেন। তো আমি শুরুতেই এই বিষয়ে কথা বলবার জন্য আজকের মেঘনাদ বধ কাব্যের উপর কথা বল। আপনারা জানেন প্রিয় দর্শক শ্রোতা, ইতোমধ্যে আমরা 2টা পর্ব করেছি মাইকেল মধুসূদন দত্তের উপরে। আমরা কিন্তু ভাবলাম যে এই মাইকেল মধুসূদন দত্ত অন্যতম শ্রেষ্ঠ লেখক আমাদের বাংলা সাহিত্যের, এই তার এবং অনেক কিছুরই জনক তিনি, তাকে নিয়ে আমাদের আলোচনা করা উচিত। প্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমি অনুরোধ করব আপনারা আমাদের সাথেই থাকুন। আর আজকের শুরুতেই, অর্থাৎ ওপেনিং ব্যাটসম্যান, ওপেনিং স্পিকার জনাব রুবেল আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ, দেলদুয়ার, টাঙ্গাইল। স্যার, আমি কি আপনাকে একটু সাহায্য করি? হ্যাঁ, রুবেল আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ। হ্যাঁ স্যার, any version you like. Bangla version, English version, whatever you like is acceptable. দর্শক শ্রোতা, আপনি একটু মন্তব্য করবেন, আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। পারলে শেয়ার করবেন, ফলো দিবেন, সাথে আলোচনা আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। I extend my greetings and sincere congratulations to the Honorable President of this event organized by the Literati, Honorable Moderator, and the other speakers who have graced the stage with their venerable presence. Before diving into the main topic, I want to talk about the context of Sita's abduction. King Dasharath had 3 sons, had 3 wives, Kaushalya, Kaikeyi and Sumitra. Kaushalya's son was Ram, Kaikeyi's son was Bharat. In English, this is called Bharata. And Sumitra's sons are Lakshman and Shatrughna. Ram loved, Dasharath loved Ram very much, and at one time, Dasharath promised 2 boons to Kaikeyi, which Kaikeyi preserved. That means immediately she didn't demand that boons. When Dasharath wanted to make Ram the next king,
Koiki demanded his 2 boons. These are Koiki here. Immediately Koiki demanded the 2 boons. He wants that Dashrath should make his son Bharat the king, and Ram should be sent exiled into Panchavati forest for 14 years. As Dashrath loved Ram very much, but he didn't have any alternative but to do that. He had to exile Ram to Panchavati forest for 14 years. Ram, Lakshman, and Ram's wife Sita and Lakshman's wife Pramila. Urmi. If there are any mistakes. Lakshman was unmarried perhaps at that time. Lakshman was single. Went to that Panchavati forest and stayed there. Wife. Lakshman was single at that Single time. or wife? Single. Well, Sir, am I right or Lakshman at that time single? Next, by the side of Panchavati forest, Ravan's sister Shurpanakha also lived there, and she liked Ram and she gave marriage proposal to Ram. Ram said, I have my wife, and why should I love you? Why should I marry you? You had better go to my brother Lakshman. So according to that, Shurpanakha went to Lakshman, and in the same way gave him a marriage proposal. Out of anger, out of indignation, Lakshman cut off Shurpanakha's nose with an arrow. Being felt very sorry, and for this, Shurpanakha went to his brother Ravan. Ravan cannot tolerate this insult, and he, out of indignation, abducted Sita. And here, from this, the war begins. The Great War begins. Ram and Lakshman waged a war against Ravan to rescue Sita. And when Ravan abducted Sita, Sita was locked in Ashok bone. She was locked there. Here, Ravan's brother Kumbhakarna, he sleeps for 6 months. Before 6 months he wakes up, he will die. But as war is going on, what is going on? Kumbhakarna is forced to wake up, and he is sent to war. In the war, Kumbhakarna dies. Here Ravan's son Birbahu was sent to the battlefield, and Ravan's son also dies in the battlefield. Chitrangada, Ravan's wife and Birbahu's mother, says, if Ravan had not abducted Sita, the war would not have happened. So, only for the abduction of Sita, and as it is done by Ravan,
the war has taken place. Chitrangada laments over the death of Bir Bahur. Seeing this and hearing this, Ravan says, এক পুত্র শোকে তুমি আকুলা ললনে, শতপুত্র শোকে বুক আমার ফাটিছে দিবারিশি। In fifth, this story, this epic covers 9 cantos. This epic has 9 cantos and covers 3 days and 2 nights. So it's a big epic. It's a big story. In 5th canto, Indra becomes very worried about how to kill Meghnad. When Ravan was devastated and frustrated when he was sitting on the throne, he could not bear the pathetic sight. He himself wanted to go to the war. But Ravan's son Meghnad is still alive. Meghnad was in the Pramod Uddan, and he was with his wife Pramila. When the information reached Meghnad comes to Lanka and he wants to go to the war. In the meantime, in the 5th canto, Indra becomes very worried about how to kill Meghnad. Mayavati assures that the weapons have been sent to Lakshman, because we know Lakshman will kill Meghnad. And Shapna Devi has been sent to Lakshman to worship Chandi Devi to gain weapons, and according to that, Lakshman gains weapons. When Meghnad is in the Nikumbila Jagdagar, that means in English it may be in sacrificial altar, to perform a powerful ritual or sacrifice, Lakshman enters Nikumbila. When Lakshman enters Nikumbila, Nikumbila trembles. Meghnad thinks perhaps Ishto Devata has arrived at Nikumbila, but then if Meghnad could have completed his Jagga, he would have been invincible. He would have been invincible, but he could not complete his Jagga, and then Lakshman, with the help of Bibhishan is the brother of Ravan. Lakshman, with the help of Bibhishan, kills Meghnad. Here, I want to say why this Meghnad Badh Kavya is an epic. It is an epic. How and why this is an epic? An epic is a long, serious and elevated narrative poem that covers a nation's heroic tradition, that portrays a nation's heroic tradition
grand conflicts, gods and goddesses participate in the conflicts, and extraordinary events are described. So here we find in this epic, an epic always centers around a hero. Here we find a hero, Meghnad. He is courageous, he is devoted to his father, and he is always ready to sacrifice his life for the cause of motherland. Here we find conflicts, huge conflicts. We see here Ravana's forces, the struggle, the conflicts between Ravana's forces and Ram's forces and Ravana's forces. Conflicts between divine forces and demonic forces, between righteousness and unrighteousness. In epic, we find elevated language. Here also we see it has been written in elevated language. We find here simile, metaphors, figures of speech. Taken together, the story has reached the stature of an epic. Now I want to make a comparison study. In the history of tragedy, Oedipus in the history of tragedy, Oedipus Macbeth. Would you like to mention trilogy, Sophocles, Yes, Oedipus, Macbeth, and Euripides, Aragorn. and Sophocles? Though Oedipus, yes, Aeschylus. yes, thank you. Though Oedipus, Macbeth, and Ravana represent three different civilizations and different literary traditions, we find a common, they share a common fundamental aspect, that is hamartia. At the root of their life's downfall, we find hamartia or a fatal character flaw. And through these variations, their tragic endings become meaningful. Oedipus's hamartia is his self-confidence, his overconfidence. He wants to know the truth. Oedipus is a truth-seeking king, but he doesn't know that the unrestrained desire to uncover the truth, the unrestrained desire to uncover the truth can sometimes be a disaster. He in trying Excuse to me, the program can be interactive. yes. You can ask questions and you can be interactive. Oh, To sorry. what extent is it true to say that Oedipus' flaw of his hamartia Well, there is different. was Yes. his just seeking truth-seeking passion? Oedipus is Yes. truth-seeking. Listen to the question first. Yes. He wants to know. Listen to the question first. Yes. 1 minute. Please. Truth-seeking passion. It's a Truth- positive passion indeed. Truth-seeking. He wants to King. unfold the truth. Yes. Unfold the truth. Yes. He wants to know about his parentage, about his that it is his hamartia or his hubris, tragic hubris. It is his. I don't think so. I strongly disagree with the point. And this truth-seeking matter was the cause of his downfall. His hubris So, can be his haughtiness, his pride. Pride. Because of his pride, Right. he killed the king on the road, Right. Cross road. Out of his haughtiness, he killed the king. But Unwillingly. truth-seeking is a vital factor here, because as he wants to know the truth, This is a positive passion. positive passions, but this positive,
this Positivist Macbeth, style. we refer to Macbeth. Macbeth, yes, Macbeth's hamartia is uncontrolled ambition. Yes, yes, his uncontrolled ambition, and after hearing the witch's prophecy, that when he hears the witch's prophecy, he will Starting from tragedy. tragedy. Yes, The point yes, is- yes, it's a tragic hero. It's a tragic hero. Yes, because Ravana's hamartia is his arrogance. Just I'm going to give you the comparison. Ravana's hamartia is his arrogance, vengeance. This arrogance, he doesn't want to take any kind of counsel, any kind of warnings. He ignores all types of warnings given by Bibhishan and Mandodari, right? And he knows, but in spite of knowing that, he ignores all these warnings and becomes a tragic character. So anyway, it's a matter of long discussion, and whatever is possible for me, I have tried to give some ideas. And actually, Honorable Moderator and President, they are sententious speakers. We are here to gather some ideas, information from them, and I think getting some information from them, I shall be able to increase my fund of knowledge. And now I want to stop here. I want to hear. I will hear from them one by one, and wishing you the best of luck. Thank you for giving me a patient hearing. I stop here. Assalamu alaikum. Thank you very much. Mr. Rubel Ahmed, Assistant Professor in the Department of English. And dear audience, he delivered his lecture speech in English on Meghnad Bodh, the great epic, and he also mentioned almost from beginning to end. Actually, he has left almost nothing undiscussed. Yet we will have to do something to lead our session forward, and as it is epic, I would like to say something regarding epic. Epic is a long narrative poem written in an elevated language, and it has some characteristics: long simile, war, fights, journey, and the hero must be such a man, such a figure whose fall will affect the whole nation. Yes, it is very as elevated, elegant. It There is is the apparent derivation of the word. yes. This is established rules for making or writing epic, but in modern situation, some writers did not like this. Even a tragedy may happen in the life of a poor man, even in a farmer's life, and a businessman. It may happen, but still some aristocratic writers follow the laid and established rules of the masters of literature. Masters of literature are epic. So it is very significant and successful epic. We are proud of this such type of writing, and for your great discussion, we are very much happy to hear your discussion. And this is, dear audience, Mr. Rubel's discussion was made in speech, we may say, made in speech, and this is his first speech ever He he has made made. a point, very interesting point, which is, you can say that there is a resemblance between the two epics. You see, Ramayana and Iliad. Right. Iliad, Odyssey. The root cause of the war was the abduction of lady. Sita, over here. And Helen, the Iliad, Helen, Interesting example. interesting. 1,000 more resemblances. Yes, of course. If we decipher the novel, both the epics, we can easily come across this difference. Most of the characters must be same, as the epics are written on some special rules and regulations. Only for that they are epics. And the one thing I would like to say, in Sophocles' King Oedipus or Oedipus Rex, and the main flaw of King Oedipus was over curiosity.
Our curiosity. Here in nonsense, it is truth, search for truth, but our curiosity is stronger, prominent here. Our curiosity, and our curiosity is the downfall, is the cause of downfall of King Oedipus. Okay. Now, yes, Tiresias again, and I can warn him not to go forward or to run after the negative truth. That is our curiosity. He wanted to know what and which is the main cause of the barrenness of Thebes. Yes, okay. Thank you very much for your rich discussion. Now, I would like to request Mr. Abdul Rahim, Assistant Professor in the Department of English, to deliver his speech on the great. If you deliver Epic. the whole lecture in English, I'll ask you some questions at the end. So don't hesitate, don't mind, please. Epic Meghnad Bath. Meghnad Bath is undoubtedly, sir, Meghnad Bath is undoubtedly so much high quality epic. I want to be restricted in Bengali because I have to be meditated long time to research this Meghnad Bath. I want to know from you because I am a Muslim and this Meghnad Bath already has been established. We are the readers. That was Community doesn't matter. All right. exactly. I want to try my level best to uphold Meghnad Bath in Bengali, and last of all, I try my level best to uphold the reconciliation, the characteristic attitude of last position and the enrollment of their owing position, and comment on the last. At that time, you will try. I mean, you will help me, sir. In front of you, it's so much difficult to say something. We have the request. Please analyze the epic. Exactly, sir. As an epic. Yes, yes. Exactly, sir. As an epic, Exactly, right. sir. The story has already been told. Adhikar. The story has already been told, so we need the analytical I will explanation. try my level best Okay, to okay, okay. uphold exactly. অধ্যকার লিটারেটি ক্লাব কর্তৃক আয়োজিত পত্র সভার উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের সম্মানিত আমার স্যার আমিনুল ইসলাম এবং আমার প্রধান আলোচক হইল ডক্টর আলী রেজা। প্রধান আলোচক। আমাদের নতুন স্যার আছেন নতুন আলী স্যার, রেজা স্যার। আমি আগে স্যারের সাথে আগে পরিচিত দেখেছি। ছিলাম না, দুঃখিত। স্যারকে সশ্রদ্ধ অভিনন্দন, সালাম। সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় স্যার সহযোগী অধ্যাপক এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় স্যার মহোদয়, সমবয়সী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মুখ সমরে পরিবীর চূড়ামণি বীরবাহু চলে যাবি গেলা যমপুর অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কেন বীর বরে পারি সেনাপতি পদে, পাঠাইলা রণে কোন রক্ষ হলো নিধি রাঘভারী। ঠিক এই অমৃতাকার ছন্দের আলোকেই মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যটি প্রতিষ্ঠা করে। সেই মেঘনাদ বধ কাব্যের আমরা যদি আলোচনা করতে যাই, মেঘনাদ বধ কাব্য একটা সাহিত্যিক মহাকাব্য। সেখানে গোত্র পরিচয় বর্ণের সুমিশ্রণ প্রতিফলন ঘটেছে। এই আমরা যদি মহাকাব্য একটু আলোচনা করি, মহাকাব্য যেখানে একটা বৃহৎ পটভূমিতে অনেকগুলো চরিত্রের সমাবেশ ঘটবে এবং ওজস্বী ভাব গাম্ভীর্যের ভাষার মাধ্যমে একটা সুমহান কাহিনীকে বিবৃত করা হয় এবং কাহিনীটিকে সুগঠিতভাবে গ্রন্থিত করা হয়। মহাকাব্য একটা সুনির্দিষ্ট শুরু থাকবে এবং সুনির্দিষ্ট শেষ বা পরিমার্জিত শেষ থাকবে, তবেই মহাকাব্যের পরিণতি সুস্পষ্ট রূপে প্রতিফলিত হবে। আর এই মেঘনাদ বধ কাব্যটা হচ্ছে তার মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ একটি মহাকাব্য। সাহিত্যে মহাকাব্য হচ্ছে একটা এমন একটা সাহিত্যিক রূপরেখা যেখানে একটা কবি বা সাহিত্যিক সুনির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে কোন একটা সুনির্দিষ্ট তথ্যভিত্তিক বা ধর্মীয় ভিত্তিক কে আলোচনায় এনে তাকে সুচারুরূপে সবার সামনে উপস্থাপন করার দক্ষতা নিরূপণ করতে পারবেন, সেখানে মহাকাব্যের প্রতিফলন ঘটবে। তবে মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদ বধ কাব্যটাকে 9টি স্বর্গে উপস্থাপিত করেছেন।
প্রথম স্বর্গ অভিষেক। প্রথম স্বর্গটা যেন তিনি বলেছেন, প্রথম স্বর্গ শুরু হয়েছে রাবণের অন্যতম বীরপুত্র বীরবাহুর ঘটনা দিয়ে এবং তার শেষ হয়েছে মেঘনাদের স্বর্ণ প্রত্যাহারের মাধ্যমে। I see other example, please. দ্বিতীয় স্বর্গ অস্ত্রলাভ। মূল বিষয় শিবের অনুকূলে রামচন্দ্রের মেঘনাদ বধের উপায় জানা এবং অস্ত্র শোভবার প্রাপ্তি। তৃতীয় স্বর্গ সমাগম। মূল বিষয় প্রমথ উদ্যান থেকে শুরু করে প্রমীলার লঙ্কা প্রবেশ। চতুর্থ স্বর্গের নাম অশোক বন। সেখানে প্রতিফলিত হয় মূল ঘটনা সীতার সুখ দুঃখের কাহিনী নিয়ে এবং যুদ্ধের কারণ ও পরিণতি প্রবল প্রতিফলিত হয়েছে। পঞ্চম স্বর্গের নাম উদ্যোগ। সেখানে মূল বিষয় লক্ষণ কর্তৃক লঙ্কার উত্তর দ্বারে চণ্ডীর অর্চনা এবং দেবীর আদেশে ইন্দ্রজিৎ বধের জন্য যাত্রা এবং ওইদিকে মেঘনাদ বধের যজ্ঞাকারে আগমন। ষষ্ঠ স্বর্গ যেটা মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে কি বধ। মূল বিষয় মেঘনাদকে কিভাবে বধ করা হয় বা তার কাহিনী সুস্পষ্ট প্রতিফলিত হয়েছে। সপ্তম স্বর্গ শক্তি নির্ভেদ। মূল কাহিনী রাবণের প্রতিশোধ গ্রহণ তথা পুত্র হন্তা লক্ষণকে শক্তিশালী পাতন করা। অষ্টম স্বর্গের নাম পেট্রপুরী। মূল বিষয় রামের পেট্রপুরীতে গমন এবং সেখানে দশরথের কাছ থেকে লক্ষণের জীবন লাভের উপায় জানা। নবম স্বর্গ সর্বশেষ স্বর্গটার কথা বলা হয়েছে সংস্ক্রিয়া। মূল বক্তব্য মেঘনাদের শশাঙ্কিত এবং প্রমীলার সহমরণ এবং শোকার্ত হৃদয় রাবণের লঙ্কায় আগমন। এই 9টি স্বর্গকে যদি আমরা বিন্যস্ত করতে যাই সেই প্রেক্ষাপটে মাইকেল মধুসূদন দত্ত এই রামায়ণকে কেন্দ্র করে on the base of Ramayan, Michael Madhusudan Datta tried his level best to uphold this epic. Unfortunately, Michael Madhusudan Datta tried his level best to uphold ourselves in opposite way. As usually what was happened in Ramayan, Ram is and Lakshman is the position of heroism, and Michael Madhusudan Datta has seized this as usual characteristic attitude. He also replaced the character of Meghnad and his father Ravan in the position of heroism, and sometimes he also expressed the characteristic attitude of Ram and Lakshman in villain attitude in some position. Actually I don't want to go in this purpose. সেখানে every moment, every situation, Michael Madhusudan Datta tried his level best to uphold the tragic mood of this epic, but not love or any romanticism. যে গতানুগতিতে যে প্রবাহটা রামায়ণে প্রতিফলিত হয়েছে, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত স্রোতের প্রতিকূলে সম্পূর্ণরূপে সেই এই বিরচিতটাকে সে ট্র্যাজিক রূপে রূপান্তরিত করার চেষ্টা করছে। এইটাই হচ্ছে তার টার্নিং পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আর এইটা করার কারণে তার মুখ থেকে যেন প্রতিফলিত হয়েছে মাইকেল মধুসূদন দত্ত যেন বলতে চেয়েছেন রাইবমা বীর রসে ভাসি মহাগীত। কিন্তু বলেছিল আমি এই কাব্যটা আমি গাবো বীরদের বিরচিত রূপকে আমি প্রতিফলিত করানোর জন্য। কিন্তু যখন মাইকেল মধুসূদন দত্ত তার সেই মহাকাব্যটা রচনা করতে যায় তখন কি হয়, তিনি মনে করেছিলেন যে তিনি এই কাব্যটাকে লিখে যাবেন বিরচিত রূপরেখাকে, বাট at that moment he did not able to stay in his own position. In his written quality or capability he wrote in opposite way. He did not appreciate heroism. He again and again tried his level best to appreciate tragic mood or method. এইখানে যেমন তার পরবর্তীতেই যে রাবণ এবং তার সন্তান মেঘনাদ এই দুজনের নিশ্চিত বা মনের যে দুঃখ বেদনার কথা প্রস্ফুটিত হয়েছে যখন রাক্ষস রাবণের ভাই বিভীষণ when blood related any person betray
or betrays with another person. What would be the situation at this moment is fully reflected in this epic. কথা ঠিক। যখন বিভীষণ তার মেঘনাথের আপন চাচা তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন এইটাকে সে মেঘনাথ সহ্য করতে পারে না। আমার রক্ত কিভাবে আমার সাথে বেমানি করতে পারে? তখন সে দুঃখ করে তাকে কয়েকটা বাণী বলে। প্রথমটাই, নিজ দেহে তত দেখাও তস করে, চন্ডালে বসাও উনি রাজার আলয়। এখানে চন্ডাল রাবণ এবং লক্ষণ, রাম এবং লক্ষণকে বলা হয়, কিন্তু অন্য জায়গায় আমরা যখন রামায়ণে যাব তখন কিন্তু তারা বিরচিত, তারা নায়কের অভিনয়। কিন্তু এইখানে মেঘনাথ কাঁদবে, মেঘনাথ দুঃখ করে বলছে তুমি এই তস্কর, চোর হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে চাচাকে, যে রক্তের সাথে সে বেমানি করতে পারে, সে চোরের চেয়েও খারাপ। তার এইখানে তুমি কেনই বা করবে না, তুমি কেনই করবে না, করতে পারো তুমি। পরক্ষণে সে বলছে রাম লক্ষণকেই চোর বলছে। হ্যাঁ, রাম এবং মেঘনাথ যেমন যে নিজের বাড়িতে মানে চোরকে রাস্তা বাড়ি মেঘনাথ দেখায় চুরি করার জন্য, হ্যাঁ, এই মেঘনাথ সে মানে রাম এবং লক্ষণকে চোর বলে আখ্যায়িত করা, চোরকে আখ্যায়িত করা। এবং সে কেন চোরকে আখ্যায়িত করলো, এখানে চোরকে আখ্যায়িত, মানে আমার এটা যে তুমি কেন তুমি চোরকে এরকম সহায়তা করলে, রাইট। তারপরে সে বলে কেন তুমি করবে না, চোরকে তুমি কেনই সহযোগিতা করবে না, কারণ হে পিতব্য বর্বরতা কেন বা না শিখিবে গতি যার নিজ সহ। এখন তুমি তো তাদের সান্নিধ্যেই থাকো, তুমি তো রামের সান্নিধ্যেই থাকো, তুমি তো লক্ষণের সান্নিধ্যেই থাকো, তোমার পক্ষে এটা সম্ভব। আমি তোমার ভাতিজা, তাতে তো তোমার কিছু আসে যায় না, কিন্তু তারা আমার চেয়ে তোমার প্রতি বেশি প্রিয় ভাজন। এখন সমালোচনার দৃষ্টিতে আমরা যদি একটু তাকাই, কাব্যের পরিণতিতে মেঘনাথ বধ মারা গেছেন সত্য, কিন্তু তার মৃত্যুতে যেন বিরচিত রূপ প্রতিফলিত হয়েছে। Every movement, every situation, Michael Madhusudhan Datta tried his level best to enroll the character of Meghnad in heroism, characteristic attitude. এটা তো সত্য যে হ্যাঁ, কিন্তু যখন সে বুঝতে পারলো, মেঘনাথ বুঝতে পারলো I am compelled to die by the direction of God. There is no any alternative way to save my life from the direction of gods or different kind of goddess. I have to be fallen down by the direction or by the order of God or goddess. তখন সে মৃত্যুটাকে মেনে নিয়েছে এবং সে এখানে মেঘনাথ embraced death. There is no any alternative way. এর পূর্বে কিন্তু সার্বিকভাবে সে চেষ্টা করেছে যে কোনো মূল্যেই তাকে তুলে ধরা বা নিজেকে বারবার সে রাম এবং লক্ষণকে, যাকে একবার মারা হয় দেবতার আশীর্বাদে সে আবার জীবিত হয়, তখন তার প্রতি একটা নিজের প্রতি একটা হ্যাঁ ভাগ্যকে আমাকে মেনেই নিতে হবে। আর শেষে এইখানে তো আরেকটু আমরা লক্ষ্য করি, চিত্রাঙ্গদা রাবণকে তার স্বামীকেও কিন্তু সে ছাড় দেয়নি শেষ মুহূর্তে, যে হ্যাঁ তোমার কারণে আজকে আমার সন্তান হারা, লঙ্কার আজকে এই পরিণতি। হ্যাঁ, তুমি যদি একটু তোমার আগ্রাসী মনোভাবকে পরিহার করতে, তোমার যদি এরকম আগ্রাসী মনোভাব না থাকতে, সহনশীলতার মনোভাব থাকতো, হয়তো আমার সন্তানকে হারাতাম না, আর এই লঙ্কারও এরকম হতো না। তখন তাকে তার স্ত্রীকে সে সান্ত্বনা দেয়, অনেক বলে তোমার তো এক পুত্র গেছে, আমার তো 1000 পুত্র। ওই প্রেক্ষাপটে আমরা যাব না। তো সমগ্র কাব্য রচিত হয়েছে মেঘনাথ বধ এবং রাবণের বীরত্ব, কৃতিত্ব, দুর্দশতা, পুরা দুর্দশিতা নিয়ে। এবং এইখানে যতটুক পারা যায় মাইকেল মধুসূদন দত্ত রাম এবং লক্ষণকে মূল্যায়নের পরিবর্তে এখানে মেঘনাথ এবং রাবণকেই বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন। এবং স্রোতের প্রতিকূলে সে তার, যদি বেশি বলা হবে না, তার ধর্মের প্রতিকূলেও সে যেন এই কাব্যটাকে প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করেছে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পেয়েছি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। অধ্যাপক আব্দুর রহিম চমৎকার বলেছেন। আপনি নিশ্চয়ই পূর্বের বক্তা থেকে ভিন্নতা এনেছেন।
এখানে চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন। আসলে মূল যে রামায়ণে তো আসলে রাম এবং লক্ষ্মণ এদেরকে বীর হিসেবে দেখানো হয়েছে, আর ওখানে তাদের পথকে সত্য পথ হিসেবে দেখানো হয়েছে। আর ওইখানে হলো ভিলেন হলো রাবণ। কিন্তু এখানে যেটা যেটা আপনারা দুজনই বলেছেন যে এখানে মাইকেল মধুসূদন দত্ত এখানে হিরো হিসেবে দেখিয়েছেন রঘুনাথকে আর তার বাবা রাবণকে। এটা এটা হয়তো উনি বাধ্য হয়ে করেছেন বলে মনে হয়, কারণ তার দেশকে যখন করা হয়েছে, দেশকে যখন আক্রমণ করা হয়েছে, আক্রমণ করা হলে তো দেশকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধ করবেন, এটাই স্বাভাবিক বলে আমাদের কাছে মনে হয়েছে। যাই হোক, তো উনি তার মতো করে তিনি তার এটাকে আলাদা ভাবে ব্যঞ্জনা দিতে চেষ্টা করেছেন, যার মধ্যে এটা একটা নতুন ভাবে উপস্থাপন করেছেন। না, ওটা আসলেই ওটার লাইন নেই এখানে, আমরা সমস্যা হইতেছে না, অসুবিধা নেই। তো যাই হোক, চমৎকার, এভাবেই আলোচনা এগিয়ে যাবে। এটা একটা জটিল বিষয়, চরিত্রের নাম মনে রাখা, আবার ঘটনার যোগ সাজস পূর্বাভার মিল রাখা, আসলে অনেক বেশি, আরো বেশি পড়া দরকার, বেশি আলোচনা করা দরকার। একটা ওয়ান রিডিং ক্যানট মেক আস এ গুড স্পিকার। এটা ঐতিহাসিক চরিত্র এগুলো এবং ধর্মীয় চরিত্র বটে, তারপর এগুলোর অনেক সতর্কতার সাথেই বলতে হয়। এরপরও হ্যাঁ, তা তো বটেই, ইতিহাস যেহেতু যুদ্ধ আছে, এটা ঐতিহাসিক এবং এগুলো ধর্মীয় চরিত্র বটে। এটা একটা বিশেষ, মানে হিন্দু ধর্মের এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত তার প্রয়োজনে তিনি এটা সরিয়ে এনেছেন এবং এটা সাহিত্যে এটা আছে, রেওয়াজ আছে। যেমন এটা এই প্যারাডাইস লস্ট যে লিখেছেন জন মিল্টন, ওখানে কিন্তু এটাকে বিবলিক্যাল স্টোরি বেসড অন বাইবেল, কিন্তু ওটা যে ঘটনাগুলো ঘটিয়ে দেখিয়েছেন, যদিও মূল কথা হলো ফল অফ ম্যান, মানবের পতন, সেটা দেখিয়েছেন তিনি। কিন্তু সেটা ওই দেখাতে গিয়ে যেসব ঘটনার সাজস ঘটিয়েছেন, যে ঘটনার যে উল্লেখ করেছেন, এগুলো তো আসলে বাইবেলে নাই। এগুলো করে থাকে লেখকরা, এগুলো করে থাকে। হ্যাঁ, তো সেই হিসেবেই যেহেতু উনি মাইকেল মধুসূদন দত্ত, উনি তাদেরকে অনুসরণ করেছেন এই এপিক লেখার ক্ষেত্রে। ইংরেজদের, তারপরে গ্রিকদেরকে অনুসরণ করেছেন, যেমন হোমার, তারপরে ইটালির যে ভার্জিল, তারপর টাসো, তারপরে জন মিল্টন, এদেরকে অনুসরণ করেছেন। ওই স্টাইলকে অনুসরণ করে তিনি লিখতে চেয়েছেন, যার ফলে উনি মূল যে ঘটনা, রামায়ণের যে ঘটনা, সেই ঘটনাকে তিনি হুবহু রাখেন নাই, উনি ওনার মতো করে সাজিয়েছেন, যেমনটা সাজিয়েছেন জন মিল্টন। বাইবেলের ঘটনা প্রাথমিকভাবে উল্লেখ করেছেন, ঠিক আছে, কিন্তু এই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে, প্লটকে সাজাতে গিয়ে সাব প্লট বা এপিসোড এনেছেন, যেগুলোর কোনোই সম্পর্ক বাইবেলের সাথে নাই। এগুলো ওই ট্রেডিশনকে অনুসরণ করেছেন মাইকেল মধুসূদন দত্ত, যার ফলে এই যে ডেভিয়েশন অফ দ্য মেইন স্টোরি অর প্লট। ওকে, এখন প্রিয় দর্শক শ্রোতা, আহ্বান করছি আজকে নির্ধারিত বিষয় মেঘনাদ বধ এর উপর আলোচনা করবার জন্য আমাদের একজন অত্যন্ত জ্ঞানী, গুণী এবং প্রজ্ঞাবান বিজ্ঞ একজন আলোচক। উনি প্রায় সব আলোচনায় অংশগ্রহণ করে থাকেন। তো আজকে তাকে রোকেয়া রুকু কলেজ শিক্ষক, তাকে আহ্বান করছি আজকের এই বিষয়ে কথা বলবার জন্য। টাঙ্গাইল টেকনিক্যাল কলেজ, এটার শিক্ষক আমাদের প্রিয় রোকেয়া রুকু ম্যাডাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। উপস্থিত আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকবৃন্দ এখানে, এবং মডারেটর এবং আজকের প্রধান বক্তা,
আসলে আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে এখানে আসার কথা না, কিন্তু মঙ্গলবার মানেই আমাদের আড্ডা। না আসলেও কেন জানি মনে হয় রাতে ঘুম হবে না। এত ব্যস্ততার মধ্যেও আলোচনা না, জাস্ট আমি একটু শুনতে আসছি, কারণ শ্রোতারও দরকার আছে এবং নিজেকে একটু পরিপূর্ণ করতে আসছি, শোনার পরে নিজেকে একটু যাতে সমৃদ্ধ করা যায়। আজকে মাইকেল মধুসূদন দত্ত, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যে একটা বিরাট জায়গা দখল করে আছে। আসলে তার জীবনী এবং তার যে লেখা সবকিছু মিলিয়ে একটা চমৎকার একটা উৎসাহ, মানে আমরা যারা বাংলা ভাষাকে পছন্দ করি, সাহিত্যকে পছন্দ করি, মাইকেল না জানলে, মাইকেল না পড়লে আমার মনে হয় যে জীবনের অনেক কিছু অপূর্ণ থেকে যাবে। সেই ক্ষেত্রে আজকে মাইকেলের উপরে আলোচনা বা লিটারেরি বা শিল্পটা যাই বলি না কেন, যে এই যে এত ভালো লাগার থেকে কিন্তু তৃতীয় পর্ব বোধহয় চলছে। জি, হ্যাঁ, তৃতীয় পর্ব চলছে এবং অত্যন্ত সুন্দর ভাবে আসলে মাইকেল মধুসূদন দত্ত যেরকম ইংরেজিতে পারদর্শী ছিলেন এবং অনেকেই বলে যে তার একটা ইন্টারেস্ট ছিল যে ইংরেজি সাহিত্যে সে শখ ছিল। আমি বলবো যে আসলে এটা শুধু শখ না, যে মানুষের যে, সেটা আমি জানি যে ছোটবেলা থেকে উনি খুব মেধা সম্পন্ন একজন ছাত্র ছিলেন। সেখান থেকে তার মেধাটাকে এমন কোনো জায়গা নাই, সে কিন্তু মসজিদে গিয়েও আমি জানি যে ফার্সি ভাষা শিখছেন এবং সে বোধহয় সম্ভবত 12টা ভাষার উপরেও তার দক্ষতা ছিল বিভিন্ন জায়গায় যায়। এই যে একটা পরিপূর্ণ মানুষ যখন পরিপূর্ণ থাকে, কলসিটা ভরা থাকে, তখন কিন্তু ওখান থেকে মানে বিভিন্ন ভাবেই সে তাকে প্রকাশ করতে চায়। এটা চাওয়াটা কোনো অন্যায় না। কিন্তু দেখা যায় যে আমরা হয়তো কোনো কোনো সময় আমাদের ওই চাওয়াটা, আমার হয়তো অনেক যোগ্যতা আছে, আমি ভালো গান গাই কিন্তু আমি ভালো মার্কেট করতে পারতেছি না, আমি ভালো লিখি কিন্তু আমি হয়তো সবার কাছে নিজেকে উপস্থাপন করতে পারতেছি না। হয়তো মাইকেল মধুসূদন দত্ত, আমি জানি না যে মাইকেল মধুসূদন দত্ত হয়তো বা কোথাও যায়, হয়তো সেই জায়গায় আটকে গেছেন। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের কিন্তু একটা বিরাট ভান্ডার, সেখানে কিন্তু অনেক কিছু তার দেওয়া থাকলেও হয়তো কোথায় যায় যাতে আটকে গেছে। হয়তো মৃত্যুর পরে হয়তো আমরা তাকে নিয়ে যতটা চিন্তা করছি, বেঁচে থাকতে অতটা চিন্তা আমরা করতে পারি না। সেরকম মাইকেল মধুসূদন দত্ত দত্ত পরিবারের ছেলে ছিলেন। আমি এখানে এই আরেকটা কথা বলতে আসছি এখানে, সেটা হলো যে দুজন যে আলোচনা করে গেছেন, আমি মনে করি যে অনেকেই কিন্তু আপনি মহাকাব্য লিখেছেন আমাদের বাংলা সাহিত্যে, ইসমাইল হোসেন সিরাজী অনেকেই লিখেছেন, কিন্তু সবচেয়ে যেটা হলো আমাদের আকর্ষণ করে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে, সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য আমরা আসলে সমুদ্রের প্রতি রাবণ যখন ইন্টারমিডিয়েট যখন পড়ি, তখন থেকে তার প্রতি আমার একটা ভালোবাসার জন্মে গেছিল। সেই জন্মের থেকে আমি তারপরে যখন বাংলায় রাজশাহী ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স মাস্টার্স করি, সেখানে আমরা মাইকেলকে জানার অনেকটা আমাদের একটাই হয়েছিল, যে সুযোগ হয়েছিল। সেখান থেকে দেখলাম যে মাইকেলের বাড়িতে আমার যাওয়ার খুব ইচ্ছা জাগে, যে মাইকেল কপোতাক্ষ নদ নিয়ে, যে এই যে কপোতাক্ষ নদ নিয়ে লিখছে, সেই কপোতাক্ষ নদটা দেখার জন্য, যে সে যে বিদেশ চলে গেল, আমরা বলি তার বিলাসিতার কারণে সে চলে গেল, বিভিন্ন কারণে চলে গেল, কিন্তু বিদেশে প্রবাসে বসেও সে নদীটাকে এত ভালোবাসলেন এবং তাকে নিয়ে লিখলেন। এবং কপোতাক্ষ নদ যখন আমরা পড়ি, তখন কিন্তু আমরা দেখি যে তার দেশপ্রেমটা কিন্তু ঠিকই রয়ে গেছে। সেই যে দেশপ্রেম, এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেও থাকে না। আমরা বলি যে আমরা দেশকে ভালোবাসি, অমুক তমুক, কিন্তু আসলে দেশপ্রেম কিন্তু থাকে না, সবসময় কিন্তু এটা থাকে না। কাজে যখন আমরা পড়তাম, সতত হে নদ তুমি পরমের মনে, সতত তোমার কথা ভাবি বিরমে, এইটা যখন আমরা পড়তাম, আসলে সেই নদটা আসলে কি, এটা কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন জাগতো, তাই না? নদটা সাধারণত আমরা স্ত্রীলিঙ্গ নদী বলি এবং পুরুষলিঙ্গে যায়, পুংলিঙ্গে যায় আমরা নদ বলি, কিন্তু সেই নদকে নিয়ে যে তার এত ইন্টারেস্টেড, তখন তো স্বর্গ অতটা আমরা ডিসকাস করতে পারতাম না যখন আমরা স্কুলে পড়তাম। কিন্তু যখন ইউনিভার্সিটিতে যাই আর সমুদ্রের প্রতি রাবণ বা 9টা স্বর্গ দেখলাম, তখন তার প্রতি ভালোবাসা, আমাদের প্রেম আরো বেড়ে গেল। যাই হোক, তখন আমি মনে করি যে আমাদের দুইটা স্যার যে ডিসকাস করছেন, যে আলোচনা করেছেন, আসলে এরপরে আমার কোনো আলোচনা করার নাই। তবে এরপরে আমরা ডক্টর রেজা প্রধান আলোচক, তার আলোচনা শোনার জন্য আমি অপেক্ষা করছি এবং সেই আলোচনা শুনে আরো সমৃদ্ধ হব। এবং দুই আলোচক যারা অত্যন্ত ইন্টারন্যাশনাল লেভেলে ইংলিশে তারা আলোচনা করে গেলেন মেঘনাদবধ কাব্য, আমি তাদের এখানে দাঁড়ায় ধন্যবাদ জানানোর জন্য আজকে আমার এই উপস্থিতি।
এবং পরবর্তী যে আলোচনা করবেন তাকেও আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে মাইকেল মধুসূদন দত্তের প্রতি যে আমার একটা ভালোবাসা ছিল, সেই ছোট্ট কাহিনী বলেই আমি শেষ করব। সেটা হলো, আমি যখন ইউনিভার্সিটিতে পড়লাম, তার 9টা স্বর্গ এবং তার কাহিনী, তার জীবনী স্যাররা যখন পড়ালেন, আমি অত্যন্ত তাকে মানে শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম। এবং আমি যাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করি, যে দাবি করি, তার জন্মস্থানে চলে যাওয়ার আমার খুব ইন্টারেস্ট হয়। আমি চলে গেলাম সেই যশোরে, তার সাগরদাড়ি গ্রামে। ওখানে সত্যি তার কাব্য লেখার মতো একটা বিষয়। আমি বোধহয় আমার এই মাহমুদুল হাসান কলেজে আমার এই ভাইকেও বলছি, চলেন আমরা কবে যাবো সেই মধু মেলাতে। আমরা মধু মেলাতে আসলে আমরা যারা এই শিল্প আড্ডা আছি, আমার মনে হয় আমাদের সামনে বোধহয় কয় তারিখ জানি আছে আমাদের 25 তারিখে 25 জানুয়ারি 25শে জানুয়ারি। আসলে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা একটা হাইস নেওয়া চলে যেতে পারি, হ্যাঁ, মধু মেলাতে। আমি কিন্তু সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেই মাইকেল মধুসূদন দত্তের। এবং সবচেয়ে দত্ত বাড়ি, ওটা ছিল দত্ত বাড়ি। এবং দত্ত বাড়িটা মানে সবচেয়ে ভালো লাগছে তার যে লাইব্রেরিটা, মধুসূদনের যে লাইব্রেরিটা, যেখানে সে পড়াশোনা করতেন এবং বসে লিখতেন, এবং 2 সাইডেই ছিল নদী, কপোতাক্ষ নদ। এই যে এইভাবে, এইটা হলো কপোতাক্ষ নদ, এটাও কপোতাক্ষ নদ, এটা হলো তার লাইব্রেরি। এই যে তাহলে কেন তার মধ্যে সেই কবিতা, প্রেম, ভালোবাসা এগুলো আসবে না? আসলে তার বসবাসটাও ছিল অত্যন্ত সুন্দর জায়গা, বাংলাদেশের একটা অত্যন্ত সুন্দর জায়গা। কাজেই মাইকেল মধুসূদন দত্ত আমাদের সাহিত্যের একটা বিরাট অংশ এবং মহাকাব্যিক। এবং এই কাব্যকে পরবর্তীতে কে কখনো ছাড়াতে পারবেন কিনা আমি জানি না, আরো বড় কাব্য হবে কিনা আমি জানি না। তবে এই পর্যন্ত মেঘনাদ বধ কাব্যটাই আমার কাছে অনেক ব্যাপক, যা বাংলা সাহিত্যকে স্বর্ণ অক্ষরে এটা লেখা থাকবে। ধন্যবাদ সবাইকে। আমি আর বিরক্ত ঘটাবো না। মাইকেল মধুসূদন দত্ত নিয়ে আলোচনা করলে শেষ হবে না, রাতের পর রাত আর কয়েকটা অনুষ্ঠান হলো শেষ হবে না। তবে অনুরোধ থাকবে মডারেটর কাছে যে পরবর্তীতে আবার যেন আমরা আলোচনা করার সুযোগ পাই। আজকে অনেক রাত, প্রধান আলোচককে আবার আমরা সুযোগ দিয়ে আমি চলে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কলেজ শিক্ষক, কবিয়স রোকেয়া রুকু, চমৎকার, খুব কৌশলী বক্তা। একেবারে অল্প সময় অনেক কিছুই বলেছেন। হ্যাঁ, আমরা সমৃদ্ধ হলাম। পল্লীর কথাও বলেছেন, যে মধুপল্লী ওখানে আছে। মধু মেলা তো হয় 25 তারিখ থেকে, 25 জানুয়ারি তার জন্ম তারিখ থেকে। আর যে তার পরিবেশ, লেখার যে একটা পরিবেশ, এটাও বলেছেন যে প্রকৃতির কোলে বসে তিনি লিখেছেন। অত্যন্ত উচ্চমানের লেখক, বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। এই ফাঁক দিয়ে হাসান ইমরোজ, উনি সাধারণত বলেন না, তো আজকে বলছি যে বলার অভ্যাস করতে হবে নাকি। হাসান ইমরোজ কলেজ শিক্ষক, কবি ও সমালোচক। তার কাছ থেকে সংক্ষেপে আমরা একটা আলোচনা চাই, তারপরে প্রধান আলোচকের কথা আমরা শুনবো। ধন্যবাদ সম্মানিত মডারেটর। ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে এতক্ষণ শুনছেন। আসলে আমি শুনতে প্রচুর পছন্দ করি। শুনতে শুনতে মাঝে মধ্যে মনে হয় যে কিছু কথা না বললে হয় না, এজন্য আগ্রহ নিয়ে বলতে চলে আসি আর কি। তো এটা হচ্ছে 3য় এপিসোড মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে, এবং এখানে অনেক কথাই হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা মানে এক্সপ্লোর হচ্ছে না একদম, যেটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আমার মধ্যে অনেক প্রশ্ন জাগতেছে। আমি প্রচুর পড়াশোনার চেষ্টা করতেছি, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দ্য লিটারারিকে, শিল্প আড্ডা। এই প্রতিষ্ঠান যদি না থাকতো, এই আয়োজন যদি না থাকতো, আসলে অনেক কিছুই অজানা থাকতো, অধরা থাকতো। অনেক কিছু যে পড়া প্রয়োজন সেইটা বোঝার সক্ষমতাও হতো না। যেরকম বলতে পারি, এই মেঘনাদ বধ কাব্য চাকরির পড়াশোনার জন্য হোক বা অন্য প্রতিযোগিতামূলক যে কোনো কারণেই হোক, কুইজে জেতার জন্য হোক, এই সম্পর্কে বহু কিছু জেনেছি, কিন্তু কোনোদিন কবিতাটি পড়ার চেষ্টা করি নাই। তো পড়তে গিয়ে দেখলাম ভয়াবহ অবস্থা, এবং আমি বুঝতে পারছি যে মাইকেল মধুসূদন দত্ত একটা মহাকাব্য লেখার পরেও কেন একজন মহাকবি হয়ে উঠতে পারলেন না। আর কারণ আমাদের পড়ার খুবই কম সক্ষমতা, আমরা একদমই পড়তে চাই না। তো যাই হোক, আমি শুরু করতে চাচ্ছি। মধুসূদনকে গত পর্বে আমি বলেছিলাম ছোট ছোট করে যে সবচেয়ে
মানে মোস্ট আনসাং পারসন, মোস্ট আনসাং হিরো, আমি সেই কথাটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি আসলে মধুসূদন দত্তকে, মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের ট্রাজিক হিরো বলতে চাচ্ছি। যেরকমটা হচ্ছে আমাদের পূর্ববর্তী বক্তা রুবেল স্যার হেমারশিয়ার কথা বললেন, তো মধুসূদন দত্তের হেমারশিয়া যেটা ছিল আমার মতে, সেটা হচ্ছে উনি সময়ের বহু আগে জন্মে ফেলেছিলেন, এটাই তার হেমারশিয়া ছিল। যে কারণে প্রত্যেকটা কাজ তিনি যেটা করেছেন সেটাকে আমরা হচ্ছে মিস ইন্টারপ্রেট করেছি, ভুল বুঝেছি এবং সেইভাবে তাকে জাজ করেছি। তারপর আজও পর্যন্ত বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য রচনা করার পরেও আমরা তাকে আজও মহাকবি বলতে পারতেছি না, বিকজ অফ উনি তার সময়ের বহু আগে জন্ম নিয়েছিলেন এবং উনি যে সমস্ত কাজ করে গিয়েছেন, আমার বিশ্বাস বাংলা সাহিত্য বা বঙ্গদেশ এখনো পর্যন্ত সেটাকে ধারণ করার জন্য উপযুক্ত নয়। সেই জন্য হয়তো আরো বছর 50 অপেক্ষা করা লাগতে পারে, জানি না ততদিনে এআই চলে আসছে, সেটা হয়তো মানুষের পাঠের অভ্যাসকে আরো নষ্ট করে দিবে, হয়তো উনি কোনোদিনই মহাকবি হয়ে উঠতে পারবেন না। তো বলতে চাচ্ছি আসলে ওই সময়টাকে আমি যেভাবে রিড করতেছি সেটা বলি। মধুসূদন দত্ত যখন কবি হয়ে উঠলেন, যখন পরিচিত মুখ হয়ে উঠলেন, সেই সময়টাতে বাংলা সাহিত্যের সবচেয়ে বিখ্যাত যে কাল্ট ইয়াং বেঙ্গল, সেই ইয়াং বেঙ্গল হচ্ছে ফুল ফর্মে, যেটা প্রতিষ্ঠা করেছিলেন হেনরি ডি রোজিও, একজন ইংরেজি অধ্যাপক। তাকে কেন্দ্র করে সাহিত্যিকদের বিশাল বড় একটা ব্যান্ড গঠিত হয়, যেটা আমরা সবাই জানি, যেখানে অনেক বিখ্যাত সাহিত্যিক বের হয়ে এসেছেন, যেখান থেকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস তৈরি হয়েছে, যেখানকার একজন সাহিত্যিকের মাধ্যমে, আলালের ঘরের দুলাল। তো এই ডি রোজিও মারা যাওয়ার খুব সম্ভবত 5 বছর বা 6 বছর পরে মধুসূদন দত্ত লাইমলাইটে আসলেন। এসে তিনি দেখলেন যে সাহিত্য চর্চার নামে, সাহিত্যের নামে কি সব চলছে, মানুষজন কিভাবে ইংরেজি ভাষাকে ইংরেজদেরকে অনুকরণ করতে ব্যস্ত হয়ে পড়তেছে। তো সেই সময় তিনি তার প্রহসন রচনা করলেন, সেটা আমরা সবাই জানি। তো মাইকেল কি কি করলেন, আমরা যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়ের রেফারেন্স টানি, সেখানে আমরা দেখতে পাই উনি এমন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন যেটা সমাজের মানুষজনের স্বভাবতই মানে সহ্যের বাইরে চলে গিয়েছিল। তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান নাম গ্রহণ করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন যে সেই সময়টাতে তার একজন সমকামী বন্ধু ছিল, যার নাম হচ্ছে গৌরী দাস। সেই কাজটাও তিনি করছেন। তিনি মদ্যপান করছেন, তিনি আড্ডা দিচ্ছেন, তিনি লেখালেখি করছেন এবং লেখালেখি করতে গিয়ে যেখানে সেখানে যাকে তাকে খোঁচাচ্ছেন ইত্যাদি করতে করতে তিনি হচ্ছে এরকম ভয়ঙ্কর কিছু ব্যাপার ঘটাইলেন। তো এই ফাঁকে যে জিনিসটা মিস হয়ে গেল সেটা হচ্ছে কোনটা, এই সমস্ত কাজ করার জন্য তিনি 12টা বা 14টা ভাষা শিখে ফেললেন। সেটা শেখার জন্য তাকে সাবস্টান্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম, এফোর্ট তাকে দিতে হয়েছে। কেউ প্রশ্ন করলো না মধুসূদন দত্ত, যিনি যাবেন হচ্ছে প্যারিসে, যিনি অনুসরণ করবে হচ্ছে ইংরেজদেরকে, তাকে কেন 12টা ভাষা শিখতে হবে, কেন 14টা ভাষা শিখতে হবে, এই প্রশ্নটা কেউ করলো না তাকে। কোনো সাহিত্যিক করলো না, কোনো সমালোচক করলো না। তাকে কেন এতগুলো ভাষা শিখতে হবে, তিনি ইংরেজিতে যথেষ্ট দক্ষ ছিলেন, ইংরেজি শিখলেই তো হতো। তো এই যে ওনার যে মোটিভেশন, যে ওনাকে 12টা 14টা ভাষা শিখতে হবে, এটা কেন? বিকজ অফ তিনি সাহিত্যের স্বাদ আস্বাদন করতে চেয়েছিলেন। আজকে মেঘনাদ বধ কাব্য যখন আমি নিজে পড়তে গেলাম, পড়তে গিয়ে আমি এতদিন এআই এর কথা শুনেছি, আমি ইউটিউবের ভিডিও দেখেছি, আমি পড়তে গিয়ে যে রসটুকু পাচ্ছি সেটা আমাকে কেউই দিতে পারে না। আমি আমার বোধ থেকে যতটুকু বুঝতে পারতেছি, অন্য আরেকজনের বিশ্লেষণ থেকে আমি সেটা পাচ্ছিলাম না। আমার বিশ্বাস ঠিক এই ফিলিংসটা মধুসূদনের ভেতরে এসেছিল। তিনি অন্য কারো অনুবাদ, যদিও তখন অনুবাদের খুবই অপ্রতুল অবস্থা থাকার কথা, তিনি কোনোটাতেই সন্তুষ্ট হতে পারছিলেন না। তার অতৃপ্ত আত্মা তাকে বাধ্য করেছে এই 12টা 14টা ভাষা শিখতে, যদিও তার ইচ্ছে ছিল ইংরেজদের মতো হবে, যেটা আমি সম্পূর্ণভাবে অবিশ্বাস করি। এটা একটা ভুল কথা। তিনি ইংরেজদেরকে অনুসরণ করতে চান নাই। এমন হতে পারে সেই সময়কার ডমিনেন্ট কালচার, তার আচার আচরণে, তার পোশাকে আশাকে ইংরেজ প্রভাব এনেছে। তো এই বিষয়টাতে আমার মনে হয় তার প্রতি খুবই অবিচার করা হয়েছে, যে তিনি ইংরেজদেরকে অনুকরণ করতে চেয়েছিলেন। তাহলে তার 14টা ভাষা শিখতে হয় না, তিনি যদি শুধুই ইংরেজদেরকে অনুকরণ করতে চাইতেন। তিনি ধর্মত্যাগ করেছেন, ধর্মত্যাগ করে মাইকেল হয়েছেন। তিনি কি নিয়মিত চার্চে যেতেন? তিনি কি নিয়মিত খ্রিস্টান ধর্ম পালন করতেন? বিষয়টা হচ্ছে এরকম না। তাহলে কেউ তাকে প্রশ্ন করে নাই, তুমি তো হিন্দু ধর্ম ত্যাগ করেছো, হিন্দু ধর্ম পালন করো না, তুমি তো পুরো দস্তুর একজন খ্রিস্টান হচ্ছ না, তুমি খ্রিস্ট ধর্ম পালন করছো না, তুমি কেন ধর্ম চেঞ্জ করতে গেলে? এই প্রশ্ন তাকে কেউ করে নাই।
কোনো সমালোচক করছে না, কোনো সমালোচক আলোচনা করছে না। কেন তাকে তার নামের আগে মাইকেল যুক্ত করতে হলো? সেটা কি এমন হতে পারে যে ভিসা পাওয়া সহজ হওয়ার জন্য তিনি এরকম করছেন? যেটা আমরা এখন দেখি, ভিসা পাওয়ার জন্য অনেকে দেশের বিরুদ্ধে কথা বলে, অনেকে ধর্মের বিরুদ্ধে কথা বলে, যেটা সে বিশ্বাস করে না সেটা বলে, যেটা সে মানে না সেটা পালন করে। কেন? শুধু বিদেশে একটু ভালো অ্যাসাইলাম পাওয়ার জন্য। এরকম আমরা অহরহ দেখতে পাচ্ছি। তো মাইকেলের সময়কার কনটেক্সট কি ওর চেয়ে খারাপ ছিল? সেই সময়টাতে তিনি কি তার নাম এই ভিসা পাওয়ার সুবিধার জন্য করতে পেরে থাকতে পারেন না? সে আলোচনা কোথাও নাই। সবাই শুধু একটা বিষয় নিয়ে ব্যস্ত, মাইকেল হিন্দু ধর্ম ত্যাগ করেছেন, ত্যাগ করে তিনি খ্রিস্টান হয়েছেন। তিনি যথাযথ খ্রিস্টান হয়েছেন কি? সেরকম কোন আলোচনা কোথাও নাই। তিনি আসলে কি ধর্মের জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন? বিষয়টা হচ্ছে না। তিনি যেটা করেছিলেন সেটা অন্য কারণে। সেই কারণটা বুঝতে হলে মাইকেলের জীবনীকে একটু ভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। তারপর তিনি কি করলেন? তিনি গেলেন কোথায়? তিনি কি ইংল্যান্ডে গেলেন? তিনি গেলেন প্যারিসে। তো তিনি অনুকরণ করবেন ইংরেজদেরকে, তিনি ভালোবাসেন ইংরেজি ভাষা, তিনি প্যারিসে কেন গেলেন? কি করতে গেলেন? তিনি তো চাইলে ইংল্যান্ডে যাইতে পারতেন, যে এখানে হচ্ছে অনেক অ্যাংলো ইন্ডিয়ানরা যায়, যেখানে সেই সময়কার তার ভাবগুরু হেনরি ডি রোজিও, যার বাড়ি হচ্ছে ইংল্যান্ডে, তিনি সেখানে যেতে পারতেন। অনেকেই তখন যেত। কিন্তু তিনি গেলেন কোথায়? তিনি গেলেন প্যারিসে। কেন? ইংরেজদেরকে অনুসরণ করার জন্য? অবশ্যই না। প্যারিস সেই সময়টাতে হচ্ছে সংস্কৃতি চর্চার তীর্থস্থান ছিল, এবং তিনি সেখানেই গিয়েছেন যেখানে মানুষ সাহিত্য চর্চা করে, যেখানে মানুষ সংস্কৃতিটা বোঝে। সুতরাং আমরা কোনোভাবেই এই অ্যাজাম্পশনে পৌঁছাইতে পারি না মাইকেল মধুসূদন দত্ত বাঙালি, মাইকেল মধুসূদন দত্ত হিন্দু হয়ে সন্তুষ্ট ছিলেন না, বাঙালি হয়ে সন্তুষ্ট ছিলেন না। না, মধুসূদন দত্তের ভেতরে যে অপার ক্ষুধা ছিল, সেই ক্ষুধার কারণে তিনি 14টা ভাষা শিখেছেন, সেই ক্ষুধার কারণে তিনি তার নাম পরিবর্তন করেছেন, সেই ক্ষুধার কারণে তিনি প্যারিসে গিয়েছেন। আমরা জানি সনেটের প্রবক্তা হচ্ছে পেত্রার্ক, যিনি হচ্ছে ইটালিয়ান একজন কবি। তো মধুসূদন দত্ত পেত্রার্ককে অনুসরণ করে তার সনেট রচনা করেন, যেটা হচ্ছে পেত্রার্কীয় সনেট, যার মধ্যে অক্টেভ থাকে, সেস্টেট থাকে। তো পেত্রার্কের পরে অনেকেই হচ্ছে সনেট রচনা করেছেন। আমরা খুব প্রসিদ্ধভাবে জানতে পারি শেক্সপিয়ারীয় সনেট, আমরা জানি স্পেন্সারিয়ান সনেট। কিন্তু মধুসূদনের সনেট কেন হচ্ছে ইংরেজদের অনুকরণ হয়ে উঠলো আমরা কেউই বুঝতে পারতেছি না। কিন্তু তিনি তো অনুসরণ করেছিলেন ইটালিয়ান একজন কবিকে, পেত্রার্ককে। তার সনেটকে তো কেউ ইটালিয়ান সনেট বলে না, কেন তাকে হচ্ছে ইংরেজ বলে? আমি মনে করি এইখানেও সে হচ্ছে মিসজাস্ট, তাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। যেহেতু তিনি প্রথমে ইংরেজি ভাষাটা চর্চা করেছিলেন, ফ্রেঞ্চ মুখের কথা ছিল না। আচ্ছা, ইংরেজি ভাষায় তার কাব্য অনুবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নোবেল পুরস্কার জিততে পারেন, তাতে কোনো দোষ হয় না। আর ইংরেজি কাব্যে আমাদের মধুসূদন যদি 2 ছত্র কবিতা লিখে থাকেন, সেটা ভয়াবহ দোষ হয়ে যায় আমাদের কাছে, অন্যদের কথা বলতেছি না। তো এইখানেও তাকে হচ্ছে কি করা হয়েছে? খুবই খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, এরপরে আসি কাব্য চর্চা। এরকম বলতে গেলে আমার বহু ব্যাপার হবে। আমি আসলে সবার বিরক্তি উদ্রেক করতে চাচ্ছি না। আজকে আমি ঘোষিত বক্তা না, বক্তা আছেন। শেষ পর্যন্ত আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে কোনটা? প্রথম কথা, মাইকেল মধুসূদন দত্ত মহাকবি। তিনি শুধু কবি না, তিনি শুধু মাইকেল মধুসূদন দত্ত নয়। তো আমি চাই বাংলাদেশের মানুষ, এই বঙ্গদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, সে পশ্চিমবঙ্গে থাকুক আর সিয়েরা লিওনে থাকুক, সে মাইকেল মধুসূদন দত্তকে মহাকবি নামে সম্বোধন করুক। কারণ তার মতো করে একটা সার্থক মহাকাব্য আজও কেউ বাংলা ভাষায় রচনা করতে পারে নাই। তো তার ডাক নাম হওয়া উচিত মহাকবি। এন্ড মহাকাব্য মেঘনাদ বধ কাব্য প্রথম দিক থেকে আমি পড়ছি। বিশ্বাস করেন, এই যে ভাষাটা একটু খটোমটো, আমাদের মতো না। আর কিন্তু আপনি যদি একবার ভেতরে ঢুকতে পারেন, আমার বিশ্বাস আপনি সেখান থেকে উঠতে পারবেন না, একবার যদি ভাষাটা বুঝতে পারেন। আমি এখানে এসেছি প্রথম থেকেই, আসার পর স্যার হয়তো লক্ষ্য করেছেন, আমি খুব মগ্ন হয়ে একবার হচ্ছে এইটার দিকে তাকাচ্ছি, মোবাইলের দিকে তাকাচ্ছি। তো প্রথম দিকে আমার ভেতরে ঢুকতে খুবই কষ্ট হচ্ছিল। তো যখন ঢুকে পড়েছি, তখন আমি এইখান থেকে বের হতে পারতেছিলাম না। এত সুন্দর, এত চমৎকার। তো সবাইকে আহ্বান থাকবে যে অন্ততপক্ষে প্রথম স্বর্গটা সবাই হচ্ছে পড়ে নেবেন। আর সেই সাথে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় ট্র্যাজিক হিরো মাইকেল মধুসূদন দত্ত, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ হাসান ইমরোজ, অত চমৎকার বক্তা। আসলে
হ্যাঁ হ্যাঁ, এই হাসান ইমরোজ এতদিন আমাদেরকে ঠকিয়েছে। তার আলোচনা তো খুব উচ্চ মার্গের। এরকম সমালোচনা, ধর্মীয় আলোচনা খুবই জরুরি, যার মধ্য দিয়ে অনেক কিছু জানা যায়। এটা ব্যতিক্রম, আমরা ব্যতিক্রম, মেরে প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা ব্যতিক্রম স্বাদ গ্রহণ করলাম, স্বাদ আস্বাদন করলাম এর এই হাসান ইমরোজ। হ্যাঁ, হাসান ইমরোজ চমৎকার আপনি বলেছেন। আমরা এভাবেই প্রত্যেক পরবর্তী যত থাকবে, যত পর্ব থাকবে, মানে যাকে নিয়েই হোক, আপনার এরকম আলোচনা আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক শ্রোতা, রাত অনেক হয়ে যাচ্ছে। প্রথম তো ভাবছিলাম যে আমরা এই আলোচনা করে আমাদের যে নির্ধারিত সময় কাবার দিতে পারবো কিনা। এখন তো মনে হচ্ছে যে আমরা সময় কুলাতে পারবো কিনা। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সেই অপেক্ষায় আছি। আমাদের প্রধান আলোচক আজকের এই আলোচনা অনুষ্ঠান, আজকের সেমিনারের প্রধান আলোচক ডক্টর আলী রেজা, কলেজ শিক্ষক। আমরা অপেক্ষায় থাকি তার চমৎকার আলোচনা শুনবার জন্য। আশা করি প্রিয় দর্শক শ্রোতা আপনারাও মনোযোগ দিয়ে তার আলোচনা শুনবেন। এখন আজকের ওই অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব ডক্টর আলী রেজা স্যার, আপনাকে নিবেদন অনুরোধ করছি আপনার আজকের বিষয়ের উপর আলোকপাত করবার জন্য। ধন্যবাদ সঞ্চালক স্যার। আসলে নিয়ম রক্ষার জন্য হয়তো প্রধান বক্তা বা আলোচক বলা হয়েছে। আসলে খুবই সাধারণ আলোচক আমি, এবং অসাধারণ আলোচনা করেছেন আমার আগে যারা আলোচনা করেছেন। যাকে নিয়ে আলোচনা, যার মহাকাব্য নিয়ে আলোচনা, প্রচন্ড মেধাবী একজন মানুষ। শুধু মেধাবী না, প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ। এত উচ্চাকাঙ্ক্ষী একজন লেখক আমাদের ছিল, এটা কিন্তু আমরা গর্ববোধ করতেই পারি। জন্মেছিলেন অভিজাত পরিবারে, তার বাবা রাজনারায়ণ দত্ত। ওই সময়ের খুবই প্রভাবশালী একটি পরিবার, এবং পারিবারিক ভাবেও মাইকেল মধুসূদন দত্তের সাথে কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল একটা পর্যায়ে, যখন রাজনারায়ণ দত্ত দ্বিতীয় বিয়ে করলেন। তখন থেকেই পারিবারিক গণ্ডি থেকে তার বের হয়ে আসার এক ধরনের আকুতি ছিল, মানে উনি মেনে নিতে পারছিলেন না যখন এই দ্বিতীয় বিয়েটা। এভাবেই নানা সংকট, মনোজাগতিক দ্বন্দ্ব, এই বিষয়গুলো নিয়ে মাইকেল মধুসূদন দত্তের আসলে বেড়ে ওঠা। তো আকাঙ্ক্ষা ছিল আসলে কবি হওয়ার। হাসান ইমরোজ খুব চমৎকার করে বলেছেন যে উনি ইংরেজি সাহিত্যের প্রতি, আসলে ইংরেজি সাহিত্য ওনার বিশ্ব সাহিত্যের প্রতি এক ধরনের টান। বিশ্ব সাহিত্যের একেবারে তীর্থস্থান প্যারিস, শিল্প সাহিত্য সংস্কৃতির তীর্থস্থান, সেখানে চলে গেলেন। পরবর্তী জীবন আমরা জানি। তবে উনি যেখানেই যান, যাই করুন না কেন, আমি মনে করি প্রচন্ড দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন উনি। ভিন্ন ভাষার প্রতি আকর্ষণ, ভিন্ন দেশের প্রতি আকর্ষণ, এগুলো খুবই গৌণ। তার মুখ্য বিষয়টি হলো প্রচন্ড দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন তিনি। তা না হলে কপোতাক্ষ নদ, খুবই সাধারণ একটা নদী তার বাড়ির পাশে বয়ে চলা, সেই ফ্রান্সে গিয়ে এমন ভাবে সেটাকে উপস্থাপন করলেন যে আমরা শুধু বিমোহিত হই না, আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি যে সে কতটা দেশের কথা ভেবেছেন, কতটা দেশপ্রেমিক ছিলেন মাইকেল মধুসূদন। একটা দিক। আরেকটা দিক যে শুধু আবেগ, দেশপ্রেম এটাই শুধু না, প্রচন্ড রকম সমাজ বাস্তবতাকে তিনি ধারণ করতেন। সমাজ বাস্তবতাকে এতটাই নিখুঁতভাবে ধারণ করতেন যে আমরা যখন তার প্রহসন পড়ি, আমরা একে কি বলে সভ্যতা অথবা বুড়ো শালিকার ঘাড়, এই যে সামাজিক অবক্ষয়, যুব সমাজের অবক্ষয়, বুড়োদের যে কি বলে ভাড়ামি বা বুড়োদের যে চারিত্রিক দুর্বলতা, এই বিষয়গুলো তখন কলকাতার বাবু সমাজে প্রচন্ড রকম ছিল। মানে রীতিমতো আমরা আদর্শিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, একেবারে সামাজিক অবক্ষয় ঘটেছিল এই বাবু সমাজে। তখন কিন্তু এই বুড়ো শালিকের ঘাড়ে রোগ, যেখানে কলকাতার বয়স্ক এই বুড়োদের চরিত্র উন্মোচন করলেন তিনি। তারপরে যুব সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে তিনি বললেন, এটা চিত্র তুলে ধরলেন, একেই কি বলে সভ্যতা, এই প্রহসনে।
তার মানে প্রচন্ড রকম সমাজ সচেতন একজন মানুষ। তাহলে একই সাথে উচ্চাকাঙ্ক্ষী, স্বপ্ন বিলাসী, আবার একই সাথে সময়কে ধারণ করে সমাজ বাস্তবতার চিত্র তিনি লিখলেন, নাটক লিখলেন। প্রভাব ছিল পাশ্চাত্যের, এটা আমরা জানি। শর্মিষ্ঠা লিখলেন, কৃষ্ণকুমারী এগুলো লিখলেন, হ্যাঁ, প্রভাব ছিল। কিন্তু উনি কিন্তু দেশকে এমনভাবে নিয়ে আসলেন, আজকের যে আলোচনার বিষয় মেঘনাদ বধ, এখানেও কিন্তু আমরা দেশপ্রেমের সর্বোচ্চ পরাকাষ্ঠা আমরা দেখি। লঙ্কা যখন আক্রান্ত, তখন একটা কথা আছে যে জন্মভূমি রক্ষা হেতু এ ডরে মরিতে, যে ডরে ভীরুষে মুড়ো শতধিক তারে। এই যে জন্মভূমি রক্ষার্থে মৃত্যুকে ভয় পাওয়া যাবে না, এবং যে ভয় পায় তাকে ধিক। এই যে দেশপ্রেম, মাইকেলের কণ্ঠে এই দেশপ্রেমের ধ্বনি অসাধারণ। এই জন্য বলি যে উনি দেশপ্রেমিক ছিলেন। আমাদের রুবেল স্যার এবং রহিম স্যার মেঘনাদ বধের যে কাহিনী বিন্যাস, চমৎকার করে কাহিনী বিন্যাস করেছেন। ইংরেজি সাহিত্যের মেধাবী অধ্যাপক, আমরা শুনলাম খুব মুগ্ধ হয়ে যে কাহিনী, মহাকাব্যের কাহিনী বিন্যাস করা খুবই জটিল, কারণ অসংখ্য চরিত্র থাকে ছোট বড়, এবং চরিত্রের মধ্যে সম্পর্কগুলো এমন ভাবে সুগঠিত থাকে যে যেগুলো আত্মস্থ করা খুবই কঠিন কাজ। সেই কঠিন কাজটি চমৎকার ভাবে কিন্তু আমরা শুনতে পেরেছি মেঘনাদ বধের যে কাহিনী বিন্যাস। তো এই যে দেশপ্রেম সাথে সমাজ বাস্তবতা, আমি তার চেয়েও বড় আরেকটা বিষয় বলতে চাই মেঘনাদ বধে, যেটা হলো মানবতাবাদী চেতনা। মানবতাবাদী চেতনার বিষয়টা কেন বললাম? কারণ এখানে যুদ্ধ হচ্ছে রাক্ষস এবং মানুষের। রাম মানুষের প্রতিনিধি, আর রাবণ রাক্ষসের প্রতিনিধি। মানুষ এবং রাক্ষসের যুদ্ধে মাইকেল কিন্তু মানুষকে জিতিয়ে দিয়েছেন। মানুষকে জিতিয়ে দিয়েছেন মানে উনি মানুষের কাছে চলে এসেছেন। উনি রাক্ষস বা রাবণের কিন্তু জিতিয়ে দেন। নায়ককে সেটা ভিন্ন ব্যাপার, বিভিন্নভাবে বিশ্লেষণ করা যাবে, কিন্তু জিতে গেলেন শেষে কিন্তু মানুষ। যেটা, হ্যাঁ, যেটা ইংরেজি সাহিত্যের প্রাচীন যে একটা নিদর্শন আছে, বিউলফ সম্ভবত, সেখানে দেখা গেল যে রাজপুত্র গেলেন পার্শ্ববর্তী দেশে, গিয়ে সেখানে আগুন মুখ এক ড্রাগন মানুষকে খেয়ে ফেলছে। সেখানে গিয়ে কিন্তু সে ড্রাগনকে হত্যা করে, গ্রেন্ডেল, হ্যাঁ, গ্রেন্ডেল রাক্ষস গ্রেন্ডেলকে হত্যা করে সেখানে মানুষ জিতে গেলেন। এই যে মানুষকে জিতিয়ে দেওয়া, মানুষকে সামনে নিয়ে আসা অপশক্তির বিরুদ্ধে, এটাই হলো মানবতাবাদী চেতনা, যেটা মাইকেলের ভিতরে ছিল, এবং মেঘনাদ বধ কাব্যে আমরা সেটা দেখতে পাই। তাহলে এখানে দেশপ্রেম আছে, এখানে মানব প্রেম আছে, এখানে মানুষকে ঊর্ধ্বে তুলে ধরার বিষয় আছে। এই বিষয়গুলো আসলে মেঘনাদ বধের আরেকটা মাত্রা। আমরা একটা শ্রেষ্ঠ সাহিত্যকর্মকে নানা মাত্রায় ব্যাখ্যা করতে পারি। একটা শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কিন্তু একভাবে ব্যাখ্যা হয় না, সেখানে নানা মাত্রা থেকে, নানা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়, এবং নানা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে নানান ফিলোসফি তুলে আনা যায় সেখান থেকে। তো আমি মনে হয় সাহিত্যিক যে দিকটা, ওটা অতটা বিশ্লেষণ এজন্যই করতে পারবো যে আমি বেসিক্যালি সাহিত্যের ছাত্র না, আমি দর্শনের ছাত্র। সাহিত্য পাঠে মুগ্ধ হই, এটুকুই আমার পুঁজি। তো মেঘনাদ বধের যে সমুদ্রপতি রাবণ, সেটা পড়ে মুগ্ধ হয়েছিলাম, যার কারণে আজকে কথা বলার একটু সাহস করতে পারছি। এখন এই যে রাক্ষস এবং মানুষ, প্রতিনিধি, রাক্ষস এবং মানুষ নামে হলেও প্রতিনিধিত্ব কিন্তু মানুষ এবং মানুষের বিপরীতে যারা আছে তারা অমানুষ। প্রতীকী অর্থে রাক্ষস, কিন্তু আসলে তো রাক্ষস বলতে কিছু নাই বলেই আমরা জানি এবং মানি, তাই না? আর যদি ওই আমাদের হিন্দু পৌরাণিক ভাষায় যদি বলি যে অসুরের বিরুদ্ধে যে সংগ্রাম, মহাকাব্যের একটা চরিত্রই হলো সেখানে বীর পূজা থাকে, বীর বন্দনা থাকে, বীরত্ব। এই যে বীর বন্দনা, সেটা আমরা মেঘনাদ বধে পাই। মেঘনাদ বধের বেশিরভাগ অংশ জুড়েই এই বীর পূজা। মেঘনাদ একজন বীর, বীরবাহু একজন বীর, তাই না? লক্ষণ, রাম, এদেরকেও আমরা বীর হিসাবেই চিহ্নিত করছি। এবং যুদ্ধ, মহাকাব্যের যুদ্ধ থাকে। রামায়ণ থেকে এসেছে যেহেতু, রামায়ণে আমরা দেখি এই রাম রাবণের যুদ্ধ। অনুরূপ আরেকটা মহাকাব্য যেটা ছিল, মহাকাব্য না, মহাগ্রন্থ বলি, মহাভারত, সেখানে কিন্তু আমরা ওই পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ দেখি। পঞ্চ পাণ্ডব এবং কৌরবদের
শত ভাইয়ের যুদ্ধ। মহাকাব্যের এই একটা বৈশিষ্ট্য যে সেখানে যুদ্ধ থাকে, এবং সেই যুদ্ধে কি হয়, নীতি থাকে, নীতিহীনতা থাকে। যুদ্ধে কিছু চরিত্র নীতি মেনে জীবন বিসর্জন দেয়, কিছু চরিত্র নীতি না মেনে অন্যের জীবনকে সংহার করে। আমরা মহাভারতে যে দেখি অর্জুন নীতি মেনে নিজের জীবন বিপন্ন করেছিল, আবার ওই যে কৌরবদের যে বড় ভাই একজন, উনি নীতি না মেনে কিন্তু পঞ্চ পাণ্ডবদের জীবন বিনাশ করতে চেয়েছিল যতুগৃহ করে। এই যে বিষয়গুলো, এই জন্য যুদ্ধের নীতি এবং যুদ্ধের নীতিহীনতা, এই দুইটাই পাওয়া যায় মহাকাব্যে। এই নানাভাবে বিশ্লেষণ করলে মেঘনাদ বধ মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলো তার সবগুলোই আছে, এবং এই জন্যই এটাকে সার্থক মহাকাব্য আমরা বলি। বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সবগুলো পাই। তো এখানের যে ভেতরের যে গুরুত্ব তাৎপর্য, সেখান থেকে আমরা এই বিষয়গুলো তুলে আনতে পারি। আমরা নীতি তুলে আনতে পারি, আমরা দেশপ্রেম তুলে আনতে পারি, আমরা অসুরের বিরুদ্ধে যে সংগ্রামী মানুষের যে জয় সেটাকে আমরা তুলে আনতে পারি। এভাবে নানা মাত্রায় মেঘনাদ বধ কাব্য বিশ্লেষণ করা যেতে পারে, এবং সব সময়ই আমরা সেখানে দেখবো যে মানুষেরই জয়গান গাওয়া হয়েছে। এখানেই মাইকেল মধুসূদন দত্তের বিশেষত্ব। শ্রেষ্ঠ সাহিত্যকর্মগুলো এরকমই হয়। শ্রেষ্ঠ সাহিত্য কর্মগুলো সবসময় মানব কেন্দ্রিক থাকে, মানুষের কল্যাণে থাকে, মানব কেন্দ্রিক থাকে। তো আমি যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটবে, বলা যাবে অনেক কথা, কিন্তু আজকে বলা যাবে না এই কারণে যে আজকে এত সমৃদ্ধ চমৎকার বক্তব্য হয়েছে যে আর খুব একটা না বললেও চলবে। তো আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছি। আমি বিশ্বাস করি অনলাইনে যারা এই শিল্প আড্ডার সাথে যুক্ত আছেন তারা সমৃদ্ধ হচ্ছেন প্রতিনিয়ত। চমৎকার চমৎকার বিষয়ের অবতারণা করা হয়, এখানে আলোচনা করা হয়, বিজ্ঞ ঋদ্ধ আলোচকরা আলোচনা করেন। এই শিল্প আড্ডা চলতেই থাকবে, এবং দেশে বিদেশে যারা অনলাইনে যুক্ত থাকবেন তারা সমৃদ্ধ হবেন, এবং তাদের সুচিন্তিত মতামত পেলেও আমার মনে হয় শিল্প আড্ডা আরো সমৃদ্ধ হবে, আরো এগিয়ে যাবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের বিষয় নির্ধারণ করার জন্য আয়োজক, বিশেষ করে প্রিন্সিপাল স্যার আমিনুল ইসলাম উজ্জ্বল স্যারকে অবশ্যই অভিনন্দন জানাই, এবং এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সুযোগ পেয়েছি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি শিল্প আড্ডাকে। এবং আগামী দিনে এই শিল্প আড্ডা আরো সমৃদ্ধ হবে এবং আরো নতুন নতুন বিষয়ে নিয়ে হাজির হবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। এতক্ষণ আমরা শুনছিলাম ডক্টর আলী রেজার আলোচনা। অন্যান্য সময়ের মতো আজকেও চমৎকার উনি বললেন, তার যে সমালোচনা দৃষ্টিভঙ্গি থেকে চমৎকার উনি বলে থাকেন সবসময়, আজকেও তাই বললেন। সমৃদ্ধ হচ্ছে আমরা এভাবে বিভিন্ন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচনাগণের আলোচনা শুনে। এখানে কথা উঠেছে যে মাইকেল মধুসূদন দত্তের, আসলে যে আমরা আজকে নিয়ে 3 পর্ব আলোচনা করলাম মাইকেল মধুসূদন দত্তের কর্মকাণ্ড, তার জীবন এবং তার যে সাহিত্যকর্ম তার উপরে। আর আজকের যে মেঘনাদ বধ, এটা তার সাহিত্যকর্মেরই শ্রেষ্ঠ অংশ ছিল। এই আমরা শুধু মাইকেল মধুসূদন দত্তের যে মহাকাব্য, এইটার উপরে যদি 1 মাস আলোচনা করি তাও শেষ হবে না। তাই আমরা এর পরও তৃপ্তি পাচ্ছি না। তাই আমরা এর ব্যাপারে হয়তোই করবো, এমন একটা দিন ধার্য করব যেই দিন আমরা প্রাণ খুলে মন খুলে বক্তব্য রাখবো মাইকেল মধুসূদন দত্তের উপরে। সেই দিন হয়তো হতে পারে মঙ্গলবার বাদে অন্য কোনো বার, দিনের বেলায়, যেমন হতে পারে কোনো শুক্রবার অথবা কোনো শনিবার। আমরা সকাল থেকে একেবারে মুড়ি চিড়া সঙ্গে নিয়ে এসে দিন ভরা প্রাণ ভরে আলোচনা আমরা করব, যে যতক্ষণ তার মানে এই দম থাকতে আমরা কেউ থামবো না, ওই দিন ইনশাল্লাহ আলোচনা করতে থাকবো। তবে এই যে এর মধ্য দিয়ে এই যে ইমরোজ, হাসান ইমরোজ তার কথায় যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার বক্তব্যে, যে এই লিটারারি বা শিল্প আড্ডার মাধ্যমে এই রুসিলায় যে আমরা আবার পড়তে শুরু করেছি, পড়ার প্রয়োজন বোধ করছি, এইটাই সার্থকতা। এইটাই প্রিয় দর্শক শ্রোতা, এই শিল্প আড্ডার এখানে সার্থকতা। আমরা যারা বক্তা হিসেবে এখানে থাকি, আসলে আমরা কতটা কি বলতে পারি,
এটা আপনারা বিচার করবেন। আমার মনে হয় না আমরা যথেষ্ট ভালো বলতে পারি। কেউ কেউ ভালো বলে ফেলেন হয়তো দুর্ঘটনাক্রমে। আমরা দাবি করি না যে একেবারে বলবার সময় তো বলি বিজ্ঞ প্রাজ্ঞ, এটা এটা না না এটা বলি আমরা নিজেদেরকে উৎসাহিত করার জন্য। নিজেদেরকে আপনারা এই কমেন্টে বলেন না বলি আমরা এগুলো আমরা নিজেরাই নিজেদেরকে বলি, না বললে আমরা হতাশ হয়ে বন্ধ করে দেবো এই আলোচনা। দেখুন এই আমাদের তো কাজ থাকে এগুলো সব ফেলে, তারপরও আমরা এটা ধরে রেখেছি এবং রাখতে চাই ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, আমরা আপনাদেরকে আগেই জানিয়ে দেব যে এই মাইকেল মধুসূদন দত্তের উপরে দিনব্যাপী আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। তো কিন্তু এরপরও আমরা পরবর্তী মঙ্গলবারে আমাদের যে সাপ্তাহিক আড্ডা, সে আড্ডাটা কিসের উপর দেব, এখানে আমরা এই অনুষ্ঠান শুরু করবার আগেই আমরা এই যে আলোচনা হচ্ছিল ইয়ের কাছে, ইয়ের সাথে আজকে যে প্রধান আলোচক ছিলেন ডক্টর আলী রেজা, উনি বলছিলেন, তাকে আমি বলছিলাম যে উনি জিজ্ঞেস করছিলেন যে পরবর্তী আলোচ্য বিষয় কি হবে। বললাম যে যাদেরকে নিয়ে আলোচনা কম হয় অথচ গুরুত্বপূর্ণ তাদেরকে নিয়ে। তাই আমি এই দু একটা প্রস্তাব রেখেছিলাম। তো উনি ডক্টর আলী রেজা বললেন যে আমরা আল মাহমুদকে নিয়ে আলোচনা করতে পারি। আমার ভালো লেগেছে। কবি আল মাহমুদ আমাদের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, চমৎকার একজন কবি। তো তাই আমরা ডক্টর আলী রেজার প্রতি সম্মান রেখে তার যে প্রস্তাবিত বিষয় আল মাহমুদ, তার জীবন এবং তার যে সাহিত্যকর্ম, এখানে আমি একটু ঢুকতে চাচ্ছি যে একজন কবির সাহিত্যকর্ম এবং তার জীবন দুইটা নিয়ে একই প্রোগ্রামে আলোচনা করতে গেলে দেখা যায় কোনোটাই ভালো মতো হয় না। আমরা কি এমন কিছু করতে পারি কিনা যে কোনো কবির জীবন নিয়ে হচ্ছে একটা এপিসোড করলাম আর পরের এপিসোডে হয়তো তার সাহিত্যকর্ম নিয়ে এরকম করা যায়? এটা আসলে অনেকের জীবনী অত অনেকের জীবনী অত বর্ণাঢ্য নয়। অনেকের জীবন অত বর্ণাঢ্য নয়। যেমন মাইকেল মধুসূদন দত্তের এই মাইকেল নামের মধ্যে একটা বর্ণাঢ্যতা আছে। তাই সবার জীবন ওরকম নয়, বর্ণাঢ্য নয়। তাই অনেকের লেখা আকর্ষণীয় কিন্তু তার জীবন আকর্ষণীয় নয়। হ্যাঁ, আবার দেখা যায় জীবনই বেশি আকর্ষণীয় কিন্তু লেখা তেমন না, এরকমও দেখা যায়। আবার কারণ জীবন এবং লেখা উভয়ই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তা আমার মনে হয় আমরা ওটা করতে পারি। আল মাহমুদের ক্ষেত্রে আমরা আসি না, তার সম্পর্কে অত জানি না। হ্যাঁ, এটা খুবই কম জানি। এজন্যই এই যে সব করা, যে আমরা শুধু হালকা হালকা আবসা জানতাম ছাত্র জীবনে আল মাহমুদের। ছোটবেলায় ওই যে কবুতরের খাওয়াইতো, মাহমুদ নামে হয়েছিল না একটা, এরকম মাহমুদ কবুতর পালে, সে খাওয়ায় কবুতরকে, খাবার খাওয়ায়, এই ধরনের একটা কবিতা ছিল না, আমি ভুলে গেছি। তো হ্যাঁ, তো তার উপরে আমরা যখন এই কবির উপর পড়তে যাব, আমরা যখন পড়বো, যারা বক্তব্য রাখতে চাই নিশ্চয়ই পড়বো। পড়তে গেলে আমরা বুঝতে পারবো তার কোন লেখাটা বেশি গুরুত্বপূর্ণ। একেবারে দুর্বলতা স্বীকার করে নিচ্ছি, এবং কমতি যেটা শর্টেজ, অজ্ঞতা স্বীকার করে নিচ্ছি, অকপটে যে আসলে খুবই কম জানি। আর জানি বলাটাও এটা জানাকে অসম্মান করা হয়। তাই জানি না আল মাহমুদ সম্পর্কে। এটুকু জানি যে উনি অন্যতম শ্রেষ্ঠ কবি আমাদের বাংলা সাহিত্যে, তাই তাকে জানা দরকার, তার লেখাকে জানা দরকার। আমরা যে যেমন পারি আমরা সেই প্রস্তুতি নিয়ে আসবো। এবং পরবর্তী মঙ্গলবার আর একটা কথা বলি, যেহেতু শীতের রাত, এখন রাত বড়, তাই আমরা ঠিক 7টায় শুরু করতে চাই। আর আমার কথা যে একজন বক্তাও যদি আসেন তবুও এই 7টায় শুরু করবো ইনশাল্লাহ, এই আশা রাখছি। আর এই যে আমরা দীর্ঘক্ষণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো, এই আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু বেরিয়ে এসছে। আমরা 2 is greater than 1, man is greater than 1, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা আমাদের কিছু বক্তা ইংরেজি ভাষার অবতারণা করেছেন, খুব ভালো। আসলে এটা যার ইচ্ছা, আমি মনে করি বৈচিত্র্য আসবে, আসা উচিত। যে ভাষায় খুশি, কেউ যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বক্তব্য রাখে তাও সমস্যা নেই। ইংরেজি যার ভালো লাগে ইংরেজিতে বক্তব্য দিবে, যার বাংলায় দিবে, সবই দরকার আছে। বাংলা তো অবশ্যই, কিন্তু ইংরেজিরও প্রয়োজন আছে। যার যে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি মনে করি এই দেয়ার শুড বি
liberty, and every speaker should be at his liberty to put forward his or table his speech either in English or in Bengali or in any other language. তো দর্শক শ্রোতা, আমি আর নতুন করে আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আপনার সঙ্গে ছিলেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। আর এই যে এই আলোচনা অনুষ্ঠান কোথায় হয় অনেকেই জানতে চান, হয়তো খেয়াল করেন না যে আসলে আমরা কোথায় এটা করি। এটা আমরা তো আপনি জানেন যে অন্তত 4 সপ্তাহ যাবত আমরা আমাদের কলেজে, মেজর জেনারেল আদর্শ কলেজের প্রিন্সিপালের যে অফিস, সেখানে আমরা অনুষ্ঠান আর করছি না, আগে বেশ কিছুদিন করেছি। এখানে এখন 4 সপ্তাহ যাবত যেখানে করছি সেটা হলো এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে সোয়াইনি পুকুর, এই পুকুরের উত্তর পশ্চিম কর্নারে এখানে এই যে এটা যে আছে সোয়াইনি বাজারের যে 5 রাস্তার মোড় থেকে সোয়াইনি পুকুরে যাবার যে রাস্তার মাঝামাঝিতে রাস্তার পশ্চিম পাশে দোতলায় আমরা এটা করে থাকি। এটা হেরাল্ড ইংলিশ কাউন্সিল। এই হেরাল্ড ইংলিশ কাউন্সিল এটা একটা এক ধরনের কোচিং সেন্টার, কিন্তু এটার কর্মকাণ্ড হলো IELTS স্পোকেন ইংলিশ, অর্থাৎ এই যে অ্যাডভান্সড ইংলিশ যেটা, এইটা পড়ানোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আমরা শুরু করেছি, আমরা আরো ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। এখানে এই হেরাল্ড ইংলিশ কাউন্সিলের ছোট একটা অডিটোরিয়াম আছে যেখানে আমরা এই অনুষ্ঠানগুলো করছি। আর এই ফাঁকে সুযোগ বুঝে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা বিদেশে যাবেন, যাদের ইংরেজি ভাষাটা প্রাথমিকভাবে জানা দরকার, ইচ্ছে করলে আমাদের হেরাল্ড ইংলিশ কাউন্সিলে আসতে পারেন। তারপর IELTS যারা করতে চান, স্পোকেন ইংলিশ করতে চান, টোফেল, IELTS বা IELTS যেটা আমরা অনেকে বলি, জব সলিউশন, তারপরে NTRC এর জন্য যে নিবন্ধন পরীক্ষা দিতে চান যারা, যে শিক্ষকগণ হাই স্কুল এবং বেসরকারি হাই স্কুল এবং কলেজের জন্য, তারপর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য যারা পরীক্ষা দিতে চান, তাদের যে প্রস্তুতি বিশেষ করে ইংরেজির, সেজন্য আমাদের কাছে আসতে পারেন। আমরা এখানে যারা আছি, এক ঝাঁক ইংরেজির প্রফেসর এখানে আছেন রুবেল আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইংলিশ ডিপার্টমেন্ট, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ। আছেন শিবলি সাদিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইংলিশ ডিপার্টমেন্ট, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ। আছেন আব্দুর রহিম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা কামিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ ডিপার্টমেন্টের। আমি আছি, আর একজন আছেন ইয়াসমিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইংলিশ ডিপার্টমেন্ট। এরকম আমাদের মানে ইংলিশ প্রফেসরের ডিপো বলতে পারেন, এগুলো গোডাউন বলতে পারেন, এগুলোকে নিয়ে আয়োজন করেছি। আপনারা ইচ্ছা করলে আমাদের এখানে আসতে পারেন, আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমরা জ্ঞানের ডালা সাজিয়ে বসে আছি, দিতে পারেন এখান থেকে। এবং সর্বশেষও অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করি ভবিষ্যতে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।